পড়াশোনাটা কি আগাচ্ছেন রেগুলার? জি স্যার। ওকে, আমাদের টপিক হচ্ছে আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, তো আপনাদের সেন্টেন্সের ক্লাসে একটা জিনিস আর কি দেখছেন হয়তো, আর সেটা হচ্ছে সেন্টেন্সকে ভাগ করা যায় কয় ভাগে? অর্থভেদে স্যার পাঁচ এটা ভাগে। অর্থগতভাবে 5 ভাগে, গঠনগতভাবে 3 ভাবে। তাহলে অর্থগতভাবে হচ্ছে 5 প্রকার, গঠনগতভাবে 3 প্রকার। অর্থগতভাবে 5 প্রকার হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ আর কি এক্সক্লামেটিভ। এক্সক্লেমেটরি। গঠনগতভাবে সেটা হচ্ছে সিম্পল 3 প্রকার, কমপ্লেক্স সিম্পল, কমপ্লেক্স আর কি কম্পাউন্ড। এখন এখানে কিছু ছোট বাচ্চাদের মতো নিয়ম আসবে। ওই যে ছোটবেলায় দেখতাম যে অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ওই জিনিসগুলো কি করাইতে হবে নাকি সরাসরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাবো? কোনটা করবো বলেন? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যান। স্যার একটা বলেন। জি স্যার একটু সিম্পল করে যান কমপ্লেক্স কম্পাউন্ডে যান। আবার। স্যার একটু হালকা বলে যান, তাহলে আমাদের জন্য ভালো হবে। হালকার উপর ঝাপসা। হালকা না, তাহলে বলে পুরোটাই বলি, সমস্যা নেই। বেসিক ক্লাস জি স্যার, টাচ দিয়া যান স্যার। জি স্যার। স্যার স্যার ওকে, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আলপনা আক্তার বলেন। স্যার আজকে টপিকের উপর না স্যার, এটা হচ্ছে আমার প্রথম যে একটা অ্যাসাইনমেন্ট হলো স্যার। অ্যাসাইনমেন্টের স্যার একটা কোশ্চেন আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে স্যার, আমি কি প্রশ্ন করতে পারি? বলেন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ? স্যার এখানে ইনফ্যান্সি শব্দটা আপনার কথা বুঝে নাই, আবার বলেন। স্যার হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি? ইনফ্যান্সি স্যার, ইনফ্যান্সি হচ্ছে স্যার শৈশব, তাহলে স্যার এটা কমন নাউন হওয়ার কথা না? কিভাবে কমন নাউন হওয়ার কথা? এটা কি গণনা করা যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার ইনফ্যাক্ট হচ্ছে কমন নাউন, শিশু। শিশু বুঝাইলে কমন নাউন হবে। ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন বা নবজাতক বা শিশু, সেক্ষেত্রে আপনি গণনা করা যায়, কিন্তু ইনফ্যান্সি মানে হচ্ছে শৈশব, এটাকে তো গণনা করার অপশন নাই ভাই। এই তো, তাহলে এটা উত্তরটা কি? অ্যাবস্ট্রাক্ট। আর আজকের টপিকের বাইরে একটা প্রশ্ন আমার ছিল। বলেন বলেন। স্যার আমরা যে I were presented at the meeting, এখানে স্যার প্রেজেন্টেড এরই 3টা If I ফর্ম were, আছে স্যার। এটা ইফ আই আর প্রেজেন্টেড। না স্যার, একদম ডিরেক্ট I were presented। আচ্ছা, আই ওয়ার কেমনে থাকে? এটা তো হবে হচ্ছে আই ওয়াজ। এই জন্যই I were presented একটা জায়গায় আমি পাইছি, তখন তাহলে সামনে কনফিউজ হচ্ছে মনে। ইফ থাকবে, ইফ থাকলে এখানে আই ওয়ার হবে, কিন্তু ইফ না থাকলে তো মানে ওয়ার হওয়ার কোনো অপশন নাই। জি স্যার, বুঝতে এইভাবেই পারছেন? লেখা পাইছিলাম আর কি। জি স্যার। না, আই ওয়ার হবে না, আই ওয়াজ হবে। যদি সামনে ইফ থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ার হবে, এতে সমস্যা নেই। কিন্তু ইফ যদি না স্যার, থাকে তাহলে আমি এখানে ওই ওয়ার্ডটা ভুল। আমি ওই মিটিং এ উপস্থিত ছিলাম, এটা ইংলিশ কি হবে? আপনার কথা সবই কেটে কেটে আই আসছে ভাই। প্রেজেন্টেড হবে না? নকিব ভাই, আপনার আর কথা সবই বলতেছি কেটে কেটে আসছে। আমি ওই মিটিং এ উপস্থিত ছিলাম। হুম, নেটের সমস্যা তো আমার এখানে। এখনো এখন মাঝে কি মধ্যে ব্রেক বলতেছেন? হচ্ছে। আচ্ছা, আমি কমেন্ট তাহলে শুরু করি করছি। আজকের ক্লাস নাকি? জি স্যার, শুরু করেন। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ। নেগেটিভ। তো আগে আমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা শিখে আসি। প্রথম কথা এটা। তো চেঞ্জ গুলো কিরকম হবে দেখেন, যদি অ্যাফার্মেটিভে অনলি থাকে, অনলি, তো অনলির সাথে তিনটা জিনিস বসতে পারে। কি কি? সেটা হতে পারে ব্যক্তি। ভাই আমি আগে বলি, অনলির সাথে থাকতে পারে কি? ব্যক্তি। অনলির সাথে হতে পারে বস্তু। আবার অনলির সাথে হতে পারে কোনো একটা বয়স বা সংখ্যা। কি জানি মল্লিক সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে অনলির সাথে হতে পারে ব্যক্তি, বস্তু অথবা কি বয়স অথবা সংখ্যা। অনলির সাথে যদি ব্যক্তি হয় তাহলে নেগেটিভে বসাইতে হবে নান বাট।
নান বাটের পরে সেই ব্যক্তিটা বসবে আবার। যদি অনলির সাথে থাকে বস্তু, তাহলে অনলির পরিবর্তে বসাইতে হবে নাথিং বাট। তাহলে নাথিং বাটের পরে বসবে হচ্ছে বস্তু। আর অনলির সাথে কোনো বয়স বা সংখ্যা যখন থাকবে, তখন আপনাকে বসাইতে হবে নট মোর অথবা নট লেস দেন, তারপরে দিবেন হচ্ছে বয়স বা সংখ্যা। তাহলে আবারও বলি, অনলির সাথে ব্যক্তি থাকলে নেগেটিভে হবে নান বাট প্লাস ব্যক্তি, অনলির সাথে বস্তু হলে নাথিং বাট প্লাস বস্তু, অনলির সাথে কোনো একটা বয়স বা সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন, এরপরে হচ্ছে সেই বয়স বা সংখ্যা। ক্লিয়ার এটুকু? জি স্যার। যেমন আমরা যখন প্রায় বলি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে এখানে আপনাকে আল্লাহ ধরে নিতে হবে একজন ব্যক্তি, ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অনলির পরিবর্তে কি বসাইতে হবে? নান নান বাট। নান বাটের পরে আল্লাহ, তারপর যা আছে তাই, ক্যান হেল্প আস। আবার যদি বলি হি বট অনলি আ শার্ট, তাহলে এখানে হি বট ঠিক থাকবে, কিন্তু অনলির পরিবর্তে বসাবো কি? নাথিং নাথিং বাট। বাংলা যদি করেন হি বট অনলি এ শার্টের বাংলা কি? সে শুধু একটা শার্টই কিনছে, তার মানে কি সে শার্ট বাদে অন্য কিছু কেনে নাই। তাহলে হি বট নাথিং বাট আ শার্ট, সে কেনে নাই কিছু একটি শার্ট ছাড়া। এখানে বাটগুলোর অর্থ কি? এখানে সবগুলো বাটের অর্থ কিন্তু ছাড়া। আর যদি অনলির সাথে থাকে বয়স অথবা সংখ্যা, সেটা কিরকম? যেমন আপনি বলতে পারেন যে আই হ্যাভ অনলি 100 টাকা, মানে আমার কাছে জাস্ট 100 টাকা আছে, বা আই হ্যাভ অনলি টাকা 100। তাহলে দেখেন তো টাকা 100টা কি? সংখ্যা না? তাহলে আপনি বলতেছেন আমার কাছে শুধু 100 টাকাই আছে, তার মানে কি আপনার কাছে 100 টাকার কমও নাই, 100 টাকার বেশিও নাই। তখন বলতে হয় কি? আই হ্যাভ নট মোর অথবা কি নট লেস দেন টাকা 100, সংখ্যা আসতেছে। আবার যদি ধরেন যে কারো বয়স হচ্ছে 20, তাহলে হি ইজ অনলি 20 যখন আমরা বলি, অথবা শি ইজ অনলি 20, তাহলে কি এটা বয়স বোঝাচ্ছে না? তার মানে কি শি ইজ নট মোর দেন 20 অথবা নট লেস দেন 20। তো সেক্ষেত্রে Already কোনটা clear? বসাইলে বেশি ভালো হয় স্যার? নট মোর বসালে ভালো হবে না স্যার? একই তো রে ভাই, আচ্ছা। 20-এর বেশিও না 20-এর কমও না, দুইটাই ঠিক। ও, বোঝা গেছে? শেষ লিখা? জি স্যার। আচ্ছা, নেক্সটে আসেন। নকিব ভাই একটা প্রশ্ন করেছেন কমেন্টে, আমি মিটিং এ উপস্থিত ছিলাম, আপনি দুই ভাবে করতে পারবেন। আই ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, এটা করা যায়, অথবা আই প্রেজেন্টেড মাইসেলফ অ্যাট দ্য মিটিং। প্রেজেন্টেড দিলে একটা রিফ্লেক্সিভ ফর্ম দাবি করে বাক্য। নকিব ভাই বুঝতে পারছেন? স্যার ওয়াজ এর তো পাস্ট টেন্স, তারপর আবার প্রেজেন্টেড আমি হবে। তো ওয়াজ এর পর প্রেজেন্টেড be- বলিনি, আমি বলছি আই ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। স্যার এখানে প্রেজেন্ট কি? প্রেজেন্ট তো কোন অ্যাজেক্টিভ রে পার্টস ভাই, অফ স্পিচ? অ্যাজেক্টিভ। ঠিক আছে স্যার। প্রেজেন্ট অ্যাবসেন্ট এগুলা হচ্ছে উপস্থিত অনুপস্থিত অ্যাজেক্টিভ। আচ্ছা, এরপরে জি স্যার। আসেন। অ্যাফার্মেটিভে যদি থাকে মাস্ট, তো মাস্টের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। তাহলে আপনি এটাকে যখন নেগেটিভ করবেন তখন দুই ভাবে করা যাবে। আপনি মাস্টের পরিবর্তে বসাইতে পারবেন ক্যানট বাট,
এই ক্যানট কিন্তু একসাথে, আলাদা আলাদা না। ক্যানট বাট দিলে এরপরে ভি1ই হবে, কিন্তু যদি আপনি এখানে ক্যানট বাট না দিয়ে যদি দেন ক্যানট হেল্প, তাহলে এই যে পরবর্তী ভার্বটা, এই ভার্বের সাথে একটা আইএনজি দিতে হবে। ওকে, তাহলে একটু উদাহরণে আসা যাক। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে এখানে উই মাস্টের পরিবর্তে কি কি বসানো যায়? ক্যানট বাট, তারপর ভি1 ওবে আওয়ার প্যারেন্টস, অথবা এই জায়গায় যদি ক্যানট বাট না দিয়ে আপনি একটা ক্যানট হেল্প দেন, তাহলে এই ওবেটা হয়ে যাবে কি? ওবেইং আওয়ার প্যারেন্টস। এবং একটা তথ্য এখানে মনে রাখেন, এই ক্যানট হেল্পের পরে যে আইএনজিটা বসে, এই আইএনজিটা মূলত জেরান্ডের কাজ করে। এই নিয়মগুলো কিন্তু ভাইস ভার্সা ভাই। ভাইস ভার্সা বলতে বুঝাইছি, যেমন মাস্ট প্লাস ভি1 থাকলে ক্যানট বাট প্লাস ভি1, উল্টাটাও তো থাকতে পারে, যে ক্যানট বাট প্লাস ভি1 থাকলে অ্যাফার্মেটিভে কি হয়? মাস্ট প্লাস ভি1। লিখছেন? জি স্যার। সবার লেখা শেষ? জি স্যার। ওকে, একটু দাঁড়ান তো। হুম, এরপর লিখবেন আমার সাথে এভরি। যদি অ্যাফার্মেটিভে এভরি থাকে, যে সাধারণত এভরির পর একটা নাউন থাকবে আর তারপরে ভি1 হয়। আপনি ভি1টা মানে সিঙ্গুলার হয়, জাস্ট এভরি প্লাস নাউন যদি থাকে এতটুকু লিখেন। তাহলে এভরি প্লাস নাউন যদি থাকে, তাহলে নেগেটিভ করার সময় এই এভরির পরিবর্তে বসাইতে হবে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো এর পরে যে নাউনটা ওই যে এভরির পর ছিল সেটা বসাবেন। তাহলে দেয়ার ইজ নো, তারপর নাউন, এরপর দিতে হবে একটা বাট, তারপরে দিবেন হচ্ছে ভি1 বা যে ভার্ব থাকবে। যেমন আমি যদি আপনাকে বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এটাকে যখন আপনি নেগেটিভ করবেন তখন এভরির পরিবর্তে বসান লাগতেছে কি? দেয়ার ইজ নো। মাদার রাখেন মাদার, একটা এক্সট্রা কি নিয়ে আসবো এখানে? বাট। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট, বাটের পর ওই ভার্ব যা আছে তা লিখতে থাকেন, বাট লাভস হার চাইল্ড। এটা কি ক্লিয়ার ভাই? জি স্যার। তাহলে যদি বলা হয় এভরিওয়ান ওয়ান্টস হ্যাপিনেস, তাহলে উত্তর কি? There is no one but There one is no one but There is no one one. happiness. এভরির পরিবর্তে বসাবেন দেয়ার ইজ নো, ওয়ানের পরিবর্তে বসান ওয়ান, তারপর দিবেন বাট, এরপর যা আছে তাই। ওকে স্যার।
স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি বলেন। স্যার বাটের পরে তো বার্বের বেস কম, কিন্তু এখানে তো স্যার দেখা যাচ্ছে যে এস যুক্ত করছি ওয়ান এর পরে ওয়ান, তারপর হুম লাভ। এখানে যে ওয়ানটা সিঙ্গুলার, মাদার সিঙ্গুলার, এই জন্য দেখেন আগেরটা কি ছিল, লাভ ছিল না, এই জন্য লাভ হ্যাঁ, সি দিব, চেঞ্জ করার তো দরকার নাই। এটা একটা ব্যাখ্যা আছে, এটা ক্লজে গেলে বুঝবেন। ক্লিয়ার? হুম। ডান এই পর্যন্ত? जी सर। আচ্ছা, নেক্সট আসেন, এন্ড দ্য লাস্ট ওয়ান। যদি অ্যাফার্মেটিভে থাকে অ্যাজ সুন অ্যাজ, তো অ্যাজ সুন অ্যাজ যখন থাকে তখন বাক্যটা কি রকম হয় জানেন? অ্যাজ সুন অ্যাজ এর সাথে থাকে সাবজেক্ট প্লাস ভি2, কমার পর আবারও থাকে সাবজেক্ট প্লাস ভি2, মানে দুইটা অংশই পাস্টে হয়। যেমন উদাহরণ আগে দেখেন, উদাহরণ আগে লেখেন না, যদি থাকে এরকম, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, তাহলে দেখেন তো, দ্য থিফ স দ্য পুলিশ, এটা কি প্রেজেন্টে না পাস্টে? आस्ते। পাস্টে। সে পালিয়ে গেল, তাহলে এটাও কি হি র্যান অ্যাওয়ে, এটাও কি পাস্টে। তো অ্যাজ সুন অ্যাজ এর সাথে দুইটা যে অংশ থাকে দুটাই কি পাস্ট টেন্স হয়, মানে দুটা ক্লজ দুটাই পাস্টে হয়। এখন যখন আপনি এটাকে নেগেটিভ করবেন তখন তিন ভাবে করা যায়, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কি, আপনি নো সুনার দিয়ে করতে পারবেন। তো যখন আপনি নো সুনার বসাবেন তখন কি বসে, হ্যাড বসে না? তারপর সাবজেক্ট প্লাস ভি3, মানে এই যে প্রথম অংশটা এই গঠনে রূপান্তরিত হয়, নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট প্লাস কি ভি3, আর মাঝখানে বসাইতে হবে দেন, এই কমার পরিবর্তে বসাবেন দেন, এরপরে সাবজেক্ট প্লাস ভি2, মানে দ্বিতীয় অংশটা বসবে। যেমন আবার এখানে আসেন অ্যাজ সুন অ্যাজ, তাহলে অ্যাজ সুন অ্যাজ তুলে গিয়ে কি বসাইলাম, কি বসাবো আমরা? नो सुनर हेड। নো সুনার বসাইলাম হ্যাড, তারপরে সাবজেক্ট কোনটা? द थीफ। দ্য থিফ। ছয়ের থার্ড ফর্ম কি? সিন। सीन। দ্য পুলিশ গেল। মাঝখানে যে কমাটা আছে, কমা উঠে গিয়ে বসাবো কি? দেন। দেন। देन। তারপর যা আছে তাই, দেন হি র্যান অ্যাওয়ে। এটা কি বোঝা গেছে রে ভাই? जी सर। এটা আরেকটা করা যায়, সেটা হচ্ছে এই যে নো সুনার আছে না, আপনি নো সুনারের জায়গায় বসাইতে পারবেন স্কার্সলি, কিন্তু স্কার্সলি দিলে এইখানে যে দেনটা দেখতেছেন, এই দেনটা তখন হয়ে যায় ওয়েন। মানে নো সুনারের পরিবর্তে যদি আপনি স্কার্সলি বসান তাও হবে, কিন্তু এই দেনটা কি বসাইতে হবে আপনার? ওয়েন। এটা আরেকটা করা যায়, আপনি যদি স্কার্সলি বা নো সুনারের পরিবর্তে বসান হার্ডলিও করতে পারবেন, কিন্তু মাঝখানে যে হোয়েনটা দেখতেছেন এটা বসাইতে হবে বিফোর, তবে হোয়েনও বসানো যায় হার্ডলির সাথে, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বিফোর। তাহলে স্কার্সলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, আর যদি হার্ডলি বসান তাহলে হার্ডলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ বিফোর হি র্যান অ্যাওয়ে। এই কনসেপ্ট কি বুঝছেন? जी सर। জি স্যার। লেখা শেষ? ना सर। শেষ স্যার। সবার শেষ? না স্যার।
হয় নাই রে ভাই? হয়েছে স্যার। ডেটে কি সমস্যা হয়েছে নাকি? মারিয়া আপু, একটু স্যার। লেখা শেষ? হ্যালো। জি জি স্যার। Okay. শেষ। এরপরে আসেন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আচ্ছা দেখেন, যদি অ্যাসার্টিভে থাকে এভরি, তো এভরির সাথে যাই থাকুক সমস্যা নাই। আপনি কি করবেন, এখানে দিবেন হু ডাজ নট। তাহলে এভরির সাথে যখন V1 বসবে, তাহলে হু ডাজ নট এর পরেও বসাইতে হবে কি V1। কি হচ্ছে নেটে? মারিয়া আপু, আপনার ওখান থেকে সাউন্ড আসলে আমি রিমুভ দিব আপনাকে। আচ্ছা আবারও বলি, এভরির সাথে V1 থাকলে দিতে হবে কি হু ডাজ নট প্লাস V1। আর যখন থাকবে এখানে নো, নো এর সাথে যা মন চায় থাক, নো ওয়ান নো বডি কি থাকে থাক, ঠিক আছে, তখন আমি বসাবো জাস্ট হু, আর হু এর পর সরাসরি V1। তবে ইন্টারোগেটিভ করলে লাস্টে কোশ্চেন মার্ক দিতে ভুল করবেন না। যেমন এভরিওয়ান, এভরিওয়ান ট্রাইজ টু বি হ্যাপি। তাহলে এটাকে যখন আপনি ইন্টারোগেটিভ করবেন তখন কি করবেন, এভরির সাথে যা মন চা থাকে আপনি বসাবেন কি হু ডাজ নট। আর হু ডাজ নট দিলে V1, পরে আবার এস বাই এস দিয়ে না, তাহলে হু ডাজ নট ট্রাই টু বি হ্যাপি। আর যখন থাকবে নো, নো থাকলে যদি বলি নো বডি বিলিভস আ লায়ার, তাহলে এখানে জাস্ট করব কি হু, এর পর যা মন চায় যা আছে তাই, হু বিলিভস আ লায়ার। আগে এই দুটো লিখেন। স্যার এটা V1 হবে না? হ্যাঁ নোবডিটা। হ্যাঁ, নোবডি বিলিভস এ লায়ার, ওটাই তো দিছি, হু বিলিভস এ লায়ার, V1ই তো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস বসে না? স্যার যদি প্রশ্নের মধ্যে চিহ্ন দিতে মনে না থাকে তাহলে কি সেন্টেন্স কাটা দিবে? জি। আচ্ছা স্যার, ওই যে প্রথম সেন্টেন্সটা এখন ট্রাইস থেকে ট্রাই হলো কেন, এখানে ইয়েস বসলো না কেন? হু ডাজ নট ট্রাই ডাজ টু। নট থাকলে কি আর পরে এস বাই এস বসে? আচ্ছা স্যার। শেষ? শেষ স্যার। জি স্যার শেষ। স্যার দ্বিতীয় নিয়মটাতে কি নো হবে শুধু নাকি নোবডি? নোবডি হবে। স্যার আমি একটা সেন্টেন্স বলবো, সেটা একটু করে দিবেন। বলেন। এভরিওয়ান উড ফ্লি ফ্রম এ স্টেট অফ বন্দেজ। হু উড নট,
উড নট হবে স্যার, এখানে উড নট হবে কেন স্যার? বাক্যটা কি আপনাকে উড দিয়ে ও দিছে না? আচ্ছা, জি জি স্যার, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা একটা স্যার, কাজ ওই যে দেখেন। এভরি আর নোর মাঝখানে যে কোনো কিছু থাকতে পারে, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, যে কোনো কিছু থাকতে পারে স্যার, তাই না? যে অবস্থায় থাক থাক, হ্যাঁ, এক্সট্রা কিছু দেওয়ার দরকার নাই আর। বুঝা গেছে? আচ্ছা, এখন জি স্যার। একটা জিনিস খেয়াল করেন, যখন এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এই বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? প্রথমটা দেখেন তো, জাস্ট প্রশ্নটা দেখেন। হ্যাঁ বোধহয়। হ্যাঁ বলো। তাহলে বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই তো? বোঝেন কথাটা। আচ্ছা, অ্যাফার্মেটিভ। তো আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ করছি, দেখেন তো, শুধু কি ইন্টারোগেটিভ করছি নাকি সাথে একটা নেগেটিভও আনছি? নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে যখন ইন্টারোগেটিভ করতেছি তখন শুধু ইন্টারোগেটিভ করে থামি নাই, করা লাগছে কি ইন্টারোনেগেটিভ করা লাগছে না? জি। আচ্ছা, আবার যখন দেখেন নোবডি বিলিভস সেলার, এই বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? নেগেটিভ। নেগেটিভ। তো নেগেটিভ বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন কি আর নেগেটিভ করা লাগতেছে? না, জাস্ট ইন্টারোগেটিভ করলেই হচ্ছে না? স্যার। তাহলে একটা বিষয় খেয়াল করেন, অ্যাসার্টিভ বাক্যকে, মানে কোনো একটা অ্যাসার্টিভ বাক্যকে যখন ইন্টারোগেটিভ করবেন তখন যদি সেটা হ্যাঁ বোধক হয় তাহলে করতে হবে কি ইন্টারোনেগেটিভ, আর যদি সেটা না বোধক হয় তাহলে করব কি শুধু ইন্টারোগেটিভ। মানে ওরা পজিটিভ দিলে আমরা নেগেটিভ করব, আর ওরা নেগেটিভ দিলে আমরা পজিটিভ করব। এই তো হিসাব নাকি? তাহলে একটা কথা লিখেন, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় 1 নাম্বার দেন। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? 2 প্রকার না? অ্যাফার্মেটিভ আর কি নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হচ্ছে, ব্র্যাকেট লিখবেন হ্যাঁ বোধক। তাহলে অ্যাফার্মেটিভ হলে কি করা লাগতেছে? ইন্টারোনেগেটিভ। এবং 2 নাম্বার, নেগেটিভ থাকলে মানে হচ্ছে না বোধক, নেগেটিভ হলে শুধু ইন্টারোগেটিভ হবে। এই একটা কনসেপ্ট দিয়ে বাকি সবগুলো করতে পারবেন। লেখছে স্যার। শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যে কোনো একটা সিম্পল বাক্য যদি আমরা ধরি, আপনাকে বলা হইলো হি ইজ সিক, এটাকে একটু ইন্টারোগেটিভ করেন তো কি হবে? ইজেন্ট হি। বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে আমরা যখন করব তখন ইন্টারোগেটিভের পাশাপাশি কি করব? নেগেটিভ। নেগেটিভ। তাহলে ইজেন্ট হি সিক মানে বাংলাটা দাঁড়ায় কি সে অসুস্থ। আর যখন আমরা ইন্টারোগেটিভের ট্রান্সফরমেশন করতেছি তখন কি সে কি অসুস্থ নয়, তার মানে সে অসুস্থ, এরকম হচ্ছে একটা এক্সপ্রেশন আসবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে একটা বাক্য দেখা যাক, হি শাট দ্য ডোর অন মাই মাউথ।
মানে সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এরকম, তাহলে এটাকে একটু ইন্টারোগেটিভ করেন তো কি হবে? Didn't Did he he? start? এটা হবে did not Didn't he এটা হবে did not he start the door? on my mouse. তাহলে ডিডেন্ট হি শার্ট, এখানে শার্টটা কিন্তু V2 তে আছে, এই জন্য কিন্তু ডিডেন্ট নিছি। তাহলে ডিডেন্ট হি শার্ট দ্য ডোর অন মাই মাউথ, লাস্টে কোশ্চেন মার্ক। বোঝা গেছে? জি স্যার। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, একটা মিনিট একটু দেখতে থাকেন তো, আমার বাসা থেকে একটু কল আসছে, জাস্ট একটা মিনিট রিভাইজ দেন যতটুকু পড়ছেন। আচ্ছা স্যার। এই পর্যন্ত? আচ্ছা, এই লাস্টেরটা একটু না আর করার দরকার নেই, যতটুকু করছি করছি। এরপর নেক্সটে আসেন। এরপরে আসবেন হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এখন বলতে পারেন ভাই ইম্পারেটিভ আর অপারেটিভ গেল কই? ইম্পারেটিভ অপারেটিভ হয় না বা দরকার নাই। ভাই একটু প্যারা দিই আপনাদের, এটাকে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি না রেখে একটু উল্টা করে লিখেন বোঝার সুবিধার্থে। লিখছেন? আপনাদের রেসপন্স নাই কেন? ঘুমাইতেছেন নাকি আপনারা? না স্যার, আছে তো। আচ্ছা, মিউট করে রাখি স্যার, তাই জন্য কথা বলি না। সাউন্ড যদি আসে তাহলে মিউট করে রাখাই ভালো। স্যার আপনি চালায় যান, আমরা লিখতেছি। আচ্ছা, এখন আমি যদি এক সাইড থেকে বকে গেলাম, মানে ওই যে আমাদের এলাকাটা কথা বলে, বকা উঠলে বইকা যায়, শোনা উঠলে শুনে যায়, এরকম ওয়ান যেন না সাইড। হয়। সমস্যা নাই স্যার, সমস্যা হলে আমরা হাঁটাহাঁটি করবো, সমস্যা নাই। ওয়ান সাইড লাভ স্যার, বেশি মনোযোগ দিলে স্যার কথা বের হয় না। ও, এটা জানতাম না, জানলাম। 5 সেকেন্ডের একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার সেটা হচ্ছে মানে পড়ার বিষয় না, আপনি যে টাচ প্যাডটা লিখতেছেন স্যার, এটা কি হচ্ছে এক্সটার্নাল ভাবে লাগিয়ে কাজ করে স্যার? না, আমারটা হচ্ছে টাচ ল্যাপটপ, স্ক্রিনটাই টাচ, সাথে একটা স্টাইলাস বা স্মার্ট পেন আছে, এটা দিয়ে আমি লিখি। স্যার আর লাস্ট প্রশ্ন স্যার, এক্সটার্নাল ভাবে যদি লাগাইতে চাই স্যার, সেটার জন্য কি কোনো পরিচিত বা কিছু আছে আপনার, মানে নাম বলা যায় এরকম হ্যাঁ, কিছু? একটা আছে, সেটা হচ্ছে হুইয়নের একটা আছে, হুইয়ন, উই এই যে ওয়ান। HUION, হুইয়নের একটা দেখবেন গেয়া স্মার্ট ট্যাব এই টাইপের, 6, বাজেট হচ্ছে 5.5 থেকে 6 মধ্যে পাবেন। দামি 5.5 নিলে থেকে দামিও হবে। 6,000-এর মধ্যে? হ্যাঁ 5.5 থেকে 6,000-এর মধ্যে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই ও হচ্ছে একটা নিচে, তো ওই রকমই 5.5 থেকে স্যার, আপনার হুইয়ন মতো কি ট্যাব। ফাস্ট কাজ করবে স্যার? হ্যাঁ, মোটামুটি ফাস্ট কাজ করে, আপনি চেক করে নেবেন ওখানে, ওরা Okay. বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে, আপনার যেটা মনে হয় সেটা নিতে পারেন। থ্যাংক ইউ স্যার, কষ্ট দিলাম ঠিক আপনাকে। আছে, না না না, কোনো সমস্যা নেই। আপনারা যদি কেউ অনলাইনে ক্লাস নিতে চান বা কোনো প্রকার সাপোর্ট যদি লাগে, তাহলে বলতে পারেন আমাকে, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। বরঞ্চ একটা বিষয় কি, আমি একটু বলি পড়াশোনার বাইরের কথা। আপনারা চাকরির চেষ্টা করতেছেন না সবাই BCS এর জন্য? জি স্যার। আচ্ছা, আপনারা যদি চাকরির পরে একদম সৎ থাকতে চান, প্রত্যেকটা মানুষের আশা করি সেই সৎ থাকার মেন্টালিটি আছে আপনাদের। যদি সৎ থাকতে চান, বর্তমান বাজারে যে টাকাটা দেয় বেতন, আমি সেটা বলে দিই, 35,000 টাকার মতো পায়। তো সব মিলে 35 থেকে 36,000 টাকা। আপনি এটাতে সংসার চালাইতে পারবেন না। হ্যাঁ, কেন পারবেন না তার নমুনাও আমি জি বলে স্যার। দিই। কারণ আপনার পোস্টিং এমন একটা জায়গায় হবে, নিশ্চয়ই আপনি নিজ এলাকায় পোস্টিং হবে না, কারণ গভর্নমেন্ট জবের পোস্টিং মানে যেগুলো BCS এ বা হচ্ছে নবম দশম গ্রেডের যেগুলো হয়, সেগুলো নিজ এলাকায় হইতে চায় না। BCS হলে প্রশ্নই ওঠে না। এখন আসেন, আপনি যদি যে কোনো একটা ডিসেন্ট জায়গায় থাকতে চান, আপনার বাড়ি ভাড়া অন্তত 10,000 টাকা লাগবে। জি হ্যাঁ, স্যার। আনুষঙ্গিক কারেন্ট বিল, ইন্টারনেট বিল, পানির বিল,
এইগুলা মিনিমাম কি 3,000 থেকে 4,000 টাকা যাওয়াটা স্বাভাবিক না? জি স্যার। আমি মিনিমাম রেঞ্জটা ধরতেছি, তাহলে কত গেল বাড়ির পিছনে আপনার? 13,000। আচ্ছা, পড়াশোনার বাইরের কথা বলতেছি। আচ্ছা, ধরেন আপনার ছোট ভাই বোন থাকতে পারে, এই তো, সে পড়াশোনা করতে পারে, তাহলে সেখানে জি যদি স্যার। আপনার মিনিমাম 5,000 টাকা যায়, ধরেন 5,000 টাকা, আপনার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তো হিসাব আরো ক্লিয়ার, ওখানে আরো বেশি টাকা লাগবে। একটা ছোট বাচ্চার বেবি ফুড কিনতেই তো অনেকগুলো করে টাকা লাগে। আমি ওইদিকে গেলাম না, ধরলাম আপনি ফ্যামিলি ম্যান, মানে এখনো বিয়ে শাদী করেন নাই। আচ্ছা, আপনার বাবা মা তো নিশ্চয়ই এই বয়সে সুস্থ থাকার কথা না, বা আমাদের বাবা মাদের সুস্থ থাকে না, তাই তো? জি জি আচ্ছা, স্যার। তাহলে তাদের এবং আপনার ওষুধের পিছনে থাকা খাওয়ার মানে হাত খরচ, তারপরে অন্যান্য আনুষঙ্গিক ওষুধ টষুধ ডাক্তার দেখানো, মান্থলি 8 থেকে 10,000 টাকা যাওয়া কি খুব অস্বাভাবিক? না স্যার। না স্যার, স্বাভাবিক এটা। আচ্ছা, আমি 7,000 ধরলাম। তাহলে একটু চিন্তা করেন তো, আপনি এখনো কিন্তু 25,000 চলে খাওয়ার গেছে। দিকে যান নাই। জি। খাওয়ার দিকে না যায় আপনার 25,000 টাকা 25,000 শেষ। চলে গেছে। জি। এখন 4 জনের একটা পরিবার, আপনি কি 10,000 টাকায় পুরো মাস খাইতে পারবেন? সম্ভব না স্যার। সম্ভব না স্যার। 3 দিনও না। এইটা হচ্ছে গভর্নমেন্ট জবের বর্তমান সিনারিও। এখন পে স্কেল দিলে যেটা হবে, পে স্কেল দিলে আপনাদের কাছে মনে হইতে পারে বেতন বাড়ছে, কিন্তু আসলে দেখেন পে স্কেল দিলে জিনিসপাতির দাম কি থেমে থাকবে? বেড়ে যাবে। না স্যার, অলরেডি বাড়াই ফেলছি স্যার। অলরেডি আপনি বাজারে গেলে 80 টাকার নিচে কোনো সবজি নাই। জি জি স্যার, স্যার। পেঁয়াজের দামও 60 টাকা, স্যার। মরিচ 400 টাকা, সবই এটাই শুনছি। বললাম, মরিচের কেজি আমি এখানে যেখানে থাকি এখানে হচ্ছে 320 টাকা কেজি চলে। জি বুঝেন অবস্থা। এই জন্য আমি সবসময় বলি কি জানেন, চাকরির পাশাপাশি এক্সট্রা কিছু করা যায়, এই কোয়ালিটি বিল্ড আপ করেন। আমি যদি ক্লাস না নিতাম, বিশ্বাস করেন এই বেতনে আমার চলতো না। আমি তো ব্যাংকে চাকরি করলে তাও আপনার ওই যে লাঞ্চ বিলটা এক্সট্রা পাওয়া যায় 8,000 টাকা, তাও চলা কষ্টকর। ওকে, জি স্যার, এটাই তো স্যার। তবে আর যাই হোক টিকটক করেন না। স্যার, এই জন্যই জিজ্ঞেস করি স্যার, মানে আমি ক্যামেরাতে হচ্ছে বোর্ডে লিখে ক্লাস করি তো স্যার, করাই তো, এই জন্য আসলে দেখা যায় যে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের ক্লাস দেখে যে এই টাচ প্যাডটা থাকলে আরো সুবিধা হয়, তাহলে বারবার দাঁড়ায় থেকে কষ্ট করতে হয় না, বা ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে হয় না বারবার। আপনি তাহলে হচ্ছে আপনার তো ল্যাপটপ আছে না? জি জি স্যার, ল্যাপটপ আছে স্যার। ল্যাপটপ না থাকলে বলতাম না টাচ ল্যাপটপ নিয়ে নিতে, তাহলে আপনি ওই যে হুই অন ট্যাব নিতে পারেন। জি জি স্যার, ওই জন্যই জিজ্ঞেস করলাম, আপনার কষ্ট দিলাম স্যার, সবাইকেও একটু ঝামেলায় ফেললাম। আর না, সমস্যা নাই। শুনুন, আমাদের বেসিক ক্লাসে এমন আহামরি কিছু পড়াবো না, জাস্ট বেসিক ধারণা। ক্লাস যখন মূল ক্লাস থেকে শুরু হবে তখন বুঝবেন যে আসলে প্যারার শুরু কেবল। হ্যাঁ, তাই এই সময় আপনাদের সাথে আমার 6টা ক্লাস দেওয়া হয় মূলত কি জন্য জানেন? বেসিক ক্লাস পাশাপাশি আপনাদের সাথে যেন আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। ওকে, জি স্যার। স্যার একটা হিসাব তো বাকি রাখছেন স্যার, হ্যাঁ এই সপ্তাহ। একটা হিসাব বাকি রাখছেন। কি হিসাব? উম, যখন নিজের জব করে কোনো টাকা বাকি থাকে না, তখন তারা চিন্তা করে একটা ভাবি নিবে, তাদের জব আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন সেটা হচ্ছে এখানে অনেক বাধ্যবাধকতা আছে। হুম, আমি কাউকে ডিমিন করতেছি না বা ছোট করতেছি না, সেটা হচ্ছে অনেক পরিবারে নারীদের কর্ম করে এরকম ফ্যামিলি সাপোর্ট করে না, অনেক ফ্যামিলি আছে। ঠিক আছে, স্যার, আমাদের সমাজে হুম। এটা হয় যে মেয়ে মানুষ আবার কিসের চাকরি করবে। আমি এটার ঘোর জি স্যার। বিরোধী। বলেন তো, আছে না? করছেন বরং একটা মেয়ের পিছনে আর খরচ আরো বেশি হয়। আপনি যারা আপুরা আছেন, নিজের পায়ে দাঁড়ান, এটা ঠিক বলছেন কিন্তু স্যার। বিরুদ্ধে না। দেখেন আমরা আসলে না স্যার, যেটা বলছে স্যারের প্রথমের দিকে দাঁড়ান কথার রে সাথে তো আপা, আমরা শতভাগ একমত ছিলাম, ওরে আপা দাঁড়ান রে আপা, কিন্তু মাঝখানে বললাম না স্যার কথাটা মিলাই নেন। ও আপা খারান, আমি আছি। জি স্যার। শুনেন, মিউচুয়াল রেসপেক্ট রাখবেন, সম্মান দিলে সম্মান পাবেন। জি স্যার। আর অহংকার সারা জীবনই পতনের মূল। তার উৎকৃষ্ট প্রমাণ ছিল বিগত সরকারের আমলে আমার পাগলিটা দেশ ছেড়ে পালাইছে। যাই হোক, আসেন। পাগলের কাছে গেছে স্যার, সমস্যা নেই। না হুম। স্যার, শুরুর দিকে যেটা বলেছিলেন এটা তো ঠিক ছিল। আচ্ছা, হোয়াটএভার, আমরা এখন আগাই এদিকে। জি স্যার। বাকি নেই ভাই।
দাঁড়ান, এখন একটু এনার্জেটিক ফিল হচ্ছে স্যার, আপনি এখন পড়ালে মাথায় ঢুকবে ভালো স্যার। অ্যাসার্টিভ করার সময় দিবেন ইট ইজ আ ম্যাটার অফ ম্যাটার, মানে এটা একটা বিষয়, কিসের বিষয়? খুশির বিষয়। জয় ইট দ্যাট ইজ এ ম্যাটার অফ জয়, তারপর দিবেন দ্যাট। দ্যাটের পরে কি বসাবেন? এই যে হুররার পর দেখবেন একটা বাক্য আছে, পুরো বাক্যটা এই হুররার পর যে বাক্যটা আছে এই বাক্যটা আপনি সেখানে বসায় দিবেন, যে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। যদি থাকে এখানে এলাস মানে দুঃখ বা বেদনা, হায়, তাহলে এলাসের পরে তো নিশ্চয়ই কোনো না কোনো একটা বাক্য বা স্টেটমেন্ট থাকবে, তাহলে তখন আপনি দুঃখের বিষয় দিবেন ইট ইজ এ ম্যাটার অফ মানে সরো। সরো বলা যায়, আবার গ্রিফও বলা যায়, গ্রিফ মানেও কিন্তু দুঃখ। এরপর আবারও দ্যাট, দ্যাটের পর ওই যে বাক্যটা বা স্টেটমেন্টটা সেটা দিবেন। যদি থাকে এখানে পিটি শব্দটা থাকে, যে পিটি অথবা হোয়াট আ পিটি, সেম তাহলে সেম ইট ইজ এ ম্যাটার অফ পিটি দিবেন। দ্যাট স্যার পিটির পরে বাক্য হবে তো না তখন? হ্যাঁ, কিছু একটা হবে, হোয়াট আ পিটি হি ডাইড ইয়েস্টারডে। লিখছেন? স্যার লিখছি। এখন দেখেন, কোন কোন বাক্য দেখবেন হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হবে, হাউ। হাউ এর পর সাধারণত একটা অ্যাজেক্টিভ বসাইতে হয়, আর যখন এরকম থাকে হাউ প্লাস অ্যাজেক্টিভ, তখন দেখবেন সাবজেক্ট ভার্বটা বসছে বাক্যের শেষে। উদাহরণ একবারে দিয়ে দিই সাথে সাথে। যখন আপনারা দেখেন হাউ বিউটিফুল নাইট ইজ দ্য সিনারি ইজ, তাহলে যখন আপনি অ্যাসার্টিভ করবেন, তো অ্যাসার্টিভ করার সময় সব সময় সাবজেক্ট আর ভার্বটাকে আগে আনতে হয়। তাহলে তখন আমরা শুরুতে নিব কি? সাবজেক্ট ভার্ব। তাহলে দা সিনারি ইজ, এটা তাহলে অ্যাসার্টিভ করার সময় আসবে কোথায়? শুরুতে। শুরুতে সাবজেক্ট। তাহলে হবে কি? দা সিনারি ইজ। এখন আসেন, এই যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এই হাউ এর পরিবর্তে আপনি বসাবেন একটা ভেরি, তারপরে দিবেন ওই অ্যাডজেক্টিভটা, মানে দা সিনারি ইজ ভেরি বিউটিফুল। এখন মনে রাখবেন এই হাউ কিন্তু অ্যাডভার্বের কাজ করে, কারণ যখন বলছেন হাউ বিউটিফুল, কত সুন্দর, তাহলে এই যে হাউ কথাটা মডিফাই করছে কাকে? বিউটিফুলকে। তাহলে বিউটিফুল যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই যে করে সে কি হয়? অ্যাডভার্ব। এই হাউ কিন্তু অ্যাডভার্ব, আর এই হাউটাকেই যখন আপনি অ্যাসার্টিভে করবেন, তখন হাউ এর পরিবর্তে বসাইতে হয় কি? ভেরি। এই ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বকে অ্যাডভার্ব দ্বারা আমরা রিপ্লেস করছি। এটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। শেষ? Yes, sir. শেষ স্যার। জি স্যার, শেষ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হোয়াট। এন্ড হোয়াট এর পর আসলে দুইটা গঠন পাওয়া যায়। হোয়াট এর পর গঠন পাওয়া যায় দুইটা, এ বা এন, এরপর সরাসরি নাউন। আরেকটা আছে এ বা এন, এরপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে?
আর এই দুইটা ক্ষেত্রেই সাবজেক্ট ভার্ব বসে কোথায়? বাক্যের শেষে। আমি দুইটা বাক্য সরাসরি আপনাকে দেখাই। যেমন আপনি বলতে পারেন হোয়াট আ বার্ড ইট ইজ। তাহলে দেখেন তো হোয়াট এর পর এ বা এন, তারপর কি সরাসরি নাউন না? জি স্যার। অথবা আপনি বলতে পারেন হোয়াট আ ফ্যাসিনেটিং বার্ড। ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর, বার্ড ইট ইজ। তাহলে দেখেন তো এখানে হোয়াট আ ফ্যাসিনেটিং বার্ড, তাহলে এ বা এন, তারপর কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন না? তো সাবজেক্ট ভার্ব তো শেষেই আছে। তো যখন অ্যাসার্টিভ করবেন তখন সাবজেক্ট ভার্ব কোথায় নিয়ে আসবেন? শুরুতে। এটা কি বুঝতেছেন? হ্যাঁ, জি স্যার বুঝছি। তাহলে দুটাই হবে ইট ইজ, দিলাম ইট ইজ। এখন আসেন, তাহলে আমরা যদি প্রথমটা লিখি ইট ইজ আ বার্ড, তাহলে দেখেন তো হোয়াট এর পরিবর্তে কি আর কিছু বসাইছি? মানে ইট ইজ দিলাম, এ বার্ড দিলাম, কিন্তু হোয়াট এর পরিবর্তে আমরা কোনো কিছু বসাই নাই। পরেরটাও যদি দিই ইট ইজ আ ফ্যাসিনেটিং বার্ড, তাহলে এখানেও কি হোয়াট এর পরিবর্তে কিছু বসাইছি? না বসাই স্যার। নাই। তাহলে বসবে কি? শুনেন, হোয়াট এর পরিবর্তে যখন দেখবেন আর্টিকেলের পর সরাসরি নাউন আছে, তখন হোয়াট এর পরিবর্তে বসাবেন গ্রেট। ঠিক আছে? আবারও বলি, যখন হোয়াট এর পর দেখবেন আর্টিকেল প্লাস সরাসরি নাউন, তখন গঠনটা হবে এরকম, এ বা এন, তারপর গ্রেট, তারপর নাউন। আর যখন দেখবেন অ্যাজেক্টিভ থাকবে, তখন ওই অ্যাজেক্টিভের আগে বসাবেন কি? ভেরি। গঠনটা এরকম, এ বা এন, তারপর ভেরি, তারপর অ্যাজেক্টিভ, তারপর নাউন। এই জন্য প্রথমটার উত্তর কি? ইট ইজ আ গ্রেট বার্ড, আর পরেরটা ভেরি ফ্যাসিনেটিং বার্ড। এখন প্রশ্ন হচ্ছে গ্রেট কেন আর ভেরি কেন? দেখেন, আর্টিকেলের পর দুইটা শব্দ থাকলে শেষেরটা নাউন, আগেরটা কি? এই জন্য গ্রেট অ্যাজেক্টিভ। এখন আর্টিকেলের পর এখানে ওয়ার্ড কয়টা? তিনটা, তাহলে শেষেরটা কি? নাউন। নাউনের আগেরটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে বসাইতে হবে কি? অ্যাডভার্ব। এই ভেরিটা হচ্ছে সেই অ্যাডভার্ব। লিখছেন? জি না স্যার। স্যার একটু স্যার শেষ হয় নাই। মনোমুগ্ধকর। ওকে স্যার। ডান। আনসার। সবার শেষ? স্যার আচ্ছা, একটা নিউজ দেখছেন না যে পেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে? জি স্যার। স্যার দেখছি স্যার স্যার। ভাইরাল নিউজ। আপনাদের ব্যবহৃত টুথপেস্টের লিস্টে খুঁজে পেয়েছেন? জি স্যার, আমারটা স্যার। এখন দুই
আমি প্রথমে যখন লিস্ট দিল তখন প্রথমে খোঁজা শুরু করলাম যেখানে প্লাস্টিক আছে, তো দেখলাম আমি যে পেস্ট ব্যবহার করি সেটা নাই, খুব খুশি হইলাম। এরপর গেলাম, দেখলাম যেগুলোতে পাওয়া যায় না তার লিস্টে দেখলাম সেখানেও নাই। কি একটা বিপদ তাহলে স্যার। এখন বিপদে পড়ছি যে এটা কি তাহলে টেস্টই করে নাই। স্যার একটা লোকাল জিনিস স্যার, মনে এটা পড়লো লোকাল স্যার, প্রোডাক্ট স্যার। আগে স্যার আগে টুথপেস্টের নুন খুঁজতো আর এখন স্যার প্লাস্টিক খুঁজে পাওয়া যাচ্ছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। স্যার এর থেকে বেশি মাইক্রোপ্লাস্টিক থাকে হচ্ছে বোতলজাত পানিতে। আরে ভাই, এর চেয়েও তার চেয়েও বেশি মাইক্রোপ্লাস্টিক থাকে যখন আপনারা কোনো প্লাস্টিকের কাপে কিছু খান, ওয়ান টাইম গুলাতে। বেঁচে আছে স্যার, স্যার এটা। ওইগুলো আমার Yes, মাথা sir. ব্যথা নাই, কিন্তু পেস্ট দিয়ে মাথা ব্যথা। স্যার জীবন নাই প্লাস্টিক খাইয়া শেষ করে ফেলতেছি, আর একটা টুথপেস্ট দিলে কি হবে বুঝাই। আপনারা একটা আল্লাহ বিষয় খেয়াল তাআলার করছেন, স্পেশাল রহমত আছে আমাদের উপরে। আপনাদের একটা জাস্ট বলি, এটা জানার বিষয়। প্রত্যেকটা জিনিসের একটা শুরু থাকে, হ্যাঁ, তো শুরু থাকার পরে সেটা কিন্তু একটা সময় পিকে পৌঁছায়, তারপরে কি আবার ডাউন হয় না? স্যার, এই যে শেপ, এই শেপটার নাম হচ্ছে সিমেট্রিক শেপ। তা আমাদের জীবনও কিন্তু এরকম, আমরা জন্ম থেকে একদম শুরু, তারপর একটা সময় নিজের মানে শক্তির বা হচ্ছে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাই, তারপর কিন্তু আস্তে আস্তে আপনাদের ডাউনগ্রেড শুরু হয়, তাই না? স্যার। তো আমরা এখন আধুনিকতার কি চূড়ান্ত সীমার দিকে আছি না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। যেখানে চূড়ান্ত সীমায় উঠবেন সেখানে তো পতন অনিবার্য। আমরা দিন শেষে আবার একটা সময় আদিম যুগের দিকে ফিরে যাব। জি স্যার। মিসওয়াক ইউজ করবো স্যার। তারপরে ওভাবেই ছাই যাবে। স্যার, ছাই। আচ্ছা, করাইল বস্তিতে যেগুলো ছাই দিয়ে দাঁত মাজে তারা ভালো আছে আমার কাছে। জি স্যার, পরিষ্কার হয় স্যার। জি স্যার, আসলে সত্য স্যার। কথা স্যার, যে একদম খাঁটি কথা বলছেন স্যার। যাই হোক, স্যার আপনারা তাহলে আমাদের করতে হবে স্যার এটা। সমাজটা দেখে খেদ বলে। ট্রান্সফরমেশন ক্লিয়ার? জি স্যার। এটা গেল হচ্ছে গঠনের ভিত্তিতে। এখন আমরা আসেন, সরি, এটা গেল হচ্ছে অর্থের ভিত্তিতে। আমরা তাহলে একটু গঠনের দিকে যাই। সবগুলো রুলস মনে হয় না আগাইতে পারবো, এটা আরেকটা ক্লাস হবে আপনাদের মূল ক্লাসে। ও আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আপনাদের যে ভোকাবুলারি শিটটা দেওয়া হয়েছে, ভাইবেন না ওই শিটটাই সর্বশেষ, এরপরে কিন্তু আরেকটা পার্ট আছে, ঠিক জি আছে? স্যার। ওই পার্টটাতে শুধু ওয়ার্ড, মানে ওই পার্টে নতুন কিছু না, ওই পার্টে শুধু ওয়ার্ডই পাবেন, কোনো প্রিপোজিশন ফ্রেজ এন্ড ইডিয়ম গ্রুপ ভার্ব কিছু পাবেন না। গ্রুপ ভার্ব ট্রুপ ভার্ব মানে মুখস্থ পার্ট যা আছে সব শিট ওয়ানেই, শিট টু কিন্তু পরে পাবেন। হ্যাঁ, এখন এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ্য, সেটা হচ্ছে আপনারা কি বিসিএস রিটেনের প্রশ্ন দেখছেন কখনো? জি না স্যার। না স্যার। দেখছি স্যার। দেখেন নাই? স্যার না। দেখেছি না স্যার। স্যার। আমি একটু দেখছি আপনাদের, স্যার। আচ্ছা আমি একটু আপনাদের একটা মিনিট একটু নিয়ে যাই, একটা রিটেনের প্রশ্ন নিয়ে যাই, একটু হোল্ড করেন, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কেন বললাম, কারণ আপনারা যদি বিসিএস এর পথে হাঁটেন তাহলে প্রিলি পাস করার পর প্রথম দ্বিতীয় ধাপটা কি? রিটেন। রিটার্ন। রিটেন ছাড়া তো আর আগাইতে পারবেন কি? সম্ভব এটা? না স্যার। সম্ভব না। এই জন্য আপনি রিটেনের প্রশ্নটা একটু খেয়াল করেন বা দেখেন, তাহলে বুঝবেন যে কি টাইপের প্রশ্ন হয় বা কি রকম রিচ রিচ ওয়ার্ড দেয় তারা। একদম আপনার কি বলা যায়, মানে অনেক খুব টাফ ওয়ার্ড দেয়। হুম, এই যে স্ক্রিন দেখতেছেন? না স্যার। জি স্যার। এখন না দেখেন, আসছে স্যার। আসছে? জি স্যার। স্যার জি আসছে। স্যার আসছে। আচ্ছা দেখেন, প্রথম লাইনটা একটু পড়েন আমার সাথে, দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এপিটোমাইজেস। এপিটোমাইজেস অর্থ আশা করি ম্যাক্সিমামই জানেন না। আচ্ছা, এপিটোমাইজেস আর ট্রান্সফরমেটিভ লিপ ইন টেকনোলজিক্যাল প্যারাডাইমস। প্যারাডাইম শব্দের অর্থ জানবেন না, স্বাভাবিক। ডেলিনিয়েটিং সিস্টেম, এখন হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড ডেলিনিয়েট মিন? অনেকে জানেন না। ইমবিউ, ইমবিউ শব্দের অর্থ আমি নিজেও জানতাম না এই পরীক্ষার আগে, পরে দেখছি ইমবিউ। বাকিগুলো জানতাম। ইমিউলেট জানবেন না অনেকে। কগনিটিভ প্রসেস, কগনিটিভ শব্দের অর্থ অনেকে জানবেন না। তারপরে দেওয়া আছে দিস ইন্ট্রিকেট ডোমেইন অ্যামালগামেটস, এটা অনেকে জানার কথা না। ভলিউমিনাস জানার কথা না। তারপরে হচ্ছে ডেক্সটারিটি জানার কথা না। ইউবিকুইটোস না জানারই কথা। পারমিয়েটস একইভাবে।
তাহলে দেখেন এই এতটুকু আপনি পড়ছেন, জাস্ট এই প্রথম প্যারাটাতে মধ্যে লাইন আছে কয়টা, মোটে 6টা। 6টার 1 2 3 4 5টা, মানে 5.5টার মতো। দেখেন তো আমি কয়টা ওয়ার্ড আন্ডারলাইন করছি? 12টা স্যার। আমি 12টা ওয়ার্ড এখানে আন্ডারলাইন করছি। অ্যাপ্রেইজাল শব্দের অর্থ অনেকে জানেন না, এই তো। তাহলে দেখেন জাস্ট প্রথম প্যাসেজটা আমি এখানে 13টা ওয়ার্ড আপনাদের টাফ ওয়ার্ড, যেগুলো আপনি না জানার কথা হবে, এগুলো অক্সফোর্ডের ওয়ার্ড। তাহলে এখন ভাবতে পারেন তাহলে প্যাসেজ কত বড়। এই প্যাসেজ দেখেন, এটা তো গেল ফার্স্ট প্যারা। এরপর দেখেন এগুলা আরো কিন্তু আছে, মানে পুরো এক পেজ থেকে পরে আরো আছে। তাহলে একটা বিষয় খেয়াল করেন, আপনারা যদি ওয়ার্ড নিয়ে গাফিলতি করেন, ট্রাস্ট মি, আপনারা টাইনে টুইনে প্রিলি পাস করলেও রিটেন পাস করবেন না, নিশ্চিত থাকেন। বুঝতে পারছেন? জি স্যার। এটা ভয় দেখানোর জন্য বলি নাই, সাবধান করার জন্য বলছি। কে ভাই? জি স্যার। স্যার শীটটা তো রেগুলার কন্টিনিউ করতে পারি না, এই তো পড়ি আবার ভালো লাগে অনেক না, বই আবার হয় কয়েকদিন পরে স্যার, পড়ি স্যার। আপনাকে এতগুলো কন্টিনিউ করতে কেউ মানা করছে? না স্যার। বা কেউ দিব্যি স্যার দিছে? লাগে না স্যার। স্যার আপনার হ্যান্ড নোটটা কি অর্ডার করে নেওয়া যাবে? না ভাই, ওটা আপনি প্রিন্ট দিয়ে নিলে তো হয়। আপনি যে কোনো ফটোকপির দোকানে গিয়ে প্রিন্ট না, এখন বর্তমানে নতুন নতুন মেশিন বের হয়েছে, প্রিন্ট ছাড়াই ফটোকপি করা যায় সরাসরি। ও আচ্ছা স্যার। অর্ডার দিয়ে দরকার কি, কারণ কুরিয়ার চার্জ তো লাগবে আপনার, তো কুরিয়ার চার্জেস থেকে তো ওই টাকা দিয়ে করতেই পারবেন কাজ, নাকি? জি স্যার। স্যার ওকে, রুল 1-এ আসেন। 2টা রুলস করাবো জাস্ট। আরে কই গেলাম? মাথা ব্যথা করে এত। মানে পড়তে মাথা ব্যথা করে? এত চাপ। তাহলে চাকরি বাকরি আশা না করে দেখেন বিয়ে শাদী করেন, বুঝছেন? যদি বিসিএস এর সিলেবাস আগে দেখবেন, শুনেন, বিসিএস এর প্রিলি সিলেবাসের পাশাপাশি রিটেন সিলেবাসও দেখবেন। তারপর যদি মনে হয় যে বিসিএস এর দিকে আগাবেন, আগান। আর যদি মনে হয় যে না, আমার দ্বারা হবে না, তাহলে এই পথে হাঁটার দরকার নেই। মন খারাপ করলেন আমার কথায়? স্যার স্যার সাহস পাই সমাধান পেয়ে গেছি। আমি আপনাদের হতাশ কখনো করব না, কিন্তু যে কথাটা সেটা হচ্ছে যে কোনো জিনিসের গভীরতা আগে জানবেন। আপনার যদি আগে থেকে না জানেন যে একটা নদীর বা পুকুরের গভীরতা কত, আপনি কিন্তু ব্যবস্থা নিতে পারবেন না। তো আপনি যদি বিসিএস এর দিকে সিরিয়াস হন বা বিসিএস নিয়ে আপনার প্যাশন থাকে, তাহলে অবশ্যই আপনাকে এর গভীরতা জানতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার একটা প্রশ্ন স্যার। বুশরাবু স্যার কি বললেন? অ্যাসাইনমেন্টে তো স্যার এমন অনেক সাবজেক্ট টপিক আছে যেগুলো আমাদের এখনো মানে ক্লাস হয়নি স্যার, সেগুলো কি আমাদের নিজেদেরই পড়ে পরীক্ষা দিতে হবে? এটা অ্যাসাইনমেন্ট টেস্টের ব্যাপারটা আসলে প্রশ্ন কি রকম হয় তা কিন্তু আমি জানি না, বা আমি কখনো প্রশ্ন দেখিও নাই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্টের টিম আলাদা, এটা একটু সেখানে কথা বললে তারা বলতে পারবে। এখন না পারলেও সমস্যা নেই, আস্তে আস্তে পারবেন। আর আপনাদের একটু মানে নেক্সট ক্লাস শুরু করার আগে একটু কিছু সাজেশন দেই। আপনাদের সাবজেক্ট মোট কয়টা জানেন 10টা স্যার। বিসিএস এ? স্যার মোটের উপর 9টা না? স্যার। বই তো পাইলাম 10টা স্যার। স্যার আচ্ছা, 10টা দেখেন। আমরা একটু গুনি, হ্যাঁ। আপনাদের মেন্টাল কিন্তু আবারও এবিলিটি বলি, একটা আছে। আমি কিন্তু ক্লাস থেকে ডাইভার্ট হচ্ছি আস্তে আস্তে, সমস্যা নেই। ট্রান্সফরমেশনের ক্লাস মূল ক্লাসে পাবেন। বাংলা, ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথ, জিকে। মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে আইসিটি, নয়টা স্যার। বিজ্ঞান, সিভিক্স। এরপরে ভূগোল, আর হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এই তো। জি স্যার। 1 2 3 4 5 6 10টা। জি স্যার। মার্ক হচ্ছে 30, 30, ম্যাথে 20, মেন্টালে কত 15, 25, 25, আইসিটিতে কত এখন 10 না? 15। ভূগোলে 10, খালি এটা জানি। নৈতিকতা মূল্যবোধে 15,
30 30 60 20 80 15 95 আর হচ্ছে 50 145 145 আর 15 160 160 180 কোথাও একটা কিছু মিস করছি শুধু স্যার আইসিটি সায়েন্স স্যার আইসিটি সায়েন্স 15। সায়েন্স স্যার বিজ্ঞান আইসিটি আইসিটি বিজ্ঞানের বিজ্ঞান দুটোই 15 ও আচ্ছা আর বিজ্ঞানে 15 করে এই যে এখন মিলছে। বিজ্ঞান নিলে 15 ভূগোলেই 10। এখন আপনাদের এর মধ্যে যেহেতু আপনার প্রিলির পর এবং একটা জিনিস খেয়াল করেন, আপনার কি 52তম বিসিএস না? জি স্যার তো আপনারা কিন্তু প্রিলির পরে রিটেনের সময় পাবেন সর্বোচ্চ 2 থেকে 3 মাস, মানে 3 মাসের বেশি পাওয়া সম্ভবই না। কারণ এখন ওই যে একটা প্ল্যান আছে না, মানে হচ্ছে 1 বছর 1 বিসিএস, এইটার জন্য প্রিলি পরীক্ষার পরে কিন্তু রিটেনের জন্য সময় পাবেন মাত্র 3 মাস। তো প্রিলির 200 মার্কের জন্য আপনি সময় পাচ্ছেন প্রায়, বা সময় নিচ্ছেন 1 বছরের মতো। আবার রিটেনে যখন পরীক্ষা দিবেন তখন 1200 মার্ক, তাহলে 1200 মার্ক থেকে 3 মাসে শেষ করা রীতিমতো অসম্ভবের কাছাকাছি। জি স্যার এই জন্য আপনাদের প্রিলি যখন পড়তেছেন তখন এই আপনাদের প্ল্যানটা এমন একটা ওয়েতে সাজাবেন যাতে আপনার প্রিলির পাশাপাশি রিটেনও অনেকটা কাভার হয়ে আসে। বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, জাস্ট 5 মিনিটস আমি সময় নেব আপনাদের থেকে। আগে বিজ্ঞান দিয়ে শুরু করতেছি, তার একটা উদ্দেশ্য আছে। রিটেনে মার্ক নম্বর বন্টনটা হচ্ছে বিজ্ঞান, আইসিটি আর হচ্ছে ইলেকট্রিক্যাল, এই তিনটা কিন্তু পরীক্ষা একসাথে হয় একই দিনে। বিজ্ঞানে মার্ক হচ্ছে 60, আইসিটিতে হচ্ছে 25 আর ইলেকট্রিক্যালে হচ্ছে 15। ইন টোটাল মার্ক হচ্ছে 100। সময় পাবেন 3 ঘন্টা। এখন ইলেকট্রিক্যাল বলতে কোনগুলা বুঝাচ্ছি, আপনারা ওই যে মাঝে মাঝে দেখেন না ট্রানজিস্টরের গঠন, তারপরে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট কি, এটা যদি কম্পিউটারের মধ্যেও আছে ইলেকট্রিক্যাল আছে, তারপর হচ্ছে ট্রান্সফরমার, স্টেপ ডাউন স্টেপ আপ ট্রান্সফরমার, এই বিষয়গুলা। এখন যখন আপনারা এই বিজ্ঞান আইসিটি এর ইলেকট্রিক্যাল পড়বেন, অবশ্যই আপনারা রিটেন আগে পড়বেন, আগে প্রিলি পড়বেন না। আগে পড়বেন কি? রিটেন। রিটেন পড়ার পরে আপনি পড়বেন কি? প্রিলি। কেন বলছি জানেন? আপনি যদি শুধু প্রিলির প্রস্তুতি নেন, নিশ্চিত থাকেন বিজ্ঞান 15-র মধ্যে 5-6 বেশি পাবেন না, তুলতে পারবেন না। একদম ডিপ থেকে কোশ্চেন করে বিজ্ঞান। এই জন্য আগে রিটেন করবেন। কিরকম রিটেন? ধরেন আপনাদের একটা অধ্যায় ধরেন খাদ্য ও পুষ্টি, তো আজকে মনে করেন বা আগামীকাল মনে করেন আপনাদের খাদ্য ও পুষ্টির উপর প্রিলির ক্লাস আছে, বা আপনি রুটিনে দেখলেন যে 8-10 দিন পরে এই ক্লাসটা আমাদের আছে, তখন আপনি কি করবেন? মিনিমাম 3-4 দিন সময় আগে থেকে এই খাদ্য ও পুষ্টি অধ্যায়টা রিটেনেরটা পড়বেন। রিটেন পড়বেন এবং অবশ্যই নোট সহ পড়বেন। রিটেন পড়বেন কি সহ? নোট সহ। এখানে এখন আপনি বলতে পারেন ভাই আমার তো নোট করা অভ্যাস নাই। যদি নোট করা অভ্যাস না থাকে তাহলে এটাও মনে রাখেন পরীক্ষার হলে নিশ্চিত ভাবে আপনি ধরা খাবেন, নিশ্চিত ভাবে। নোট যদি না করেন, মানে যত আপনি অন্য সাবজেক্ট নোট করেন বা না করেন, আপনাকে রিটেন বা বিজ্ঞান নোট করতে হবে। এই জন্য আগে এই খাদ্য ও পুষ্টি অধ্যায়টা রিটেনের জন্য যতটুকু পড়া লাগে সেটা নোট সহ পড়বেন। এই নোটের মধ্যেই দেখবেন, বা যে রিটেনের জন্য যে নোটটা করছেন ওর মধ্যে দেখবেন কিছু কিছু তথ্য আপনাদের প্রিলিতে লাগবে। ঠিক আছে? যেমন খাদ্য ও পুষ্টির মধ্যে মানব দেহের জন্য আপনাদের যে শর্করা, আমিষ আর হচ্ছে স্নেহ, এটা কি অনুপাতে লাগে? এটা দেখবেন যে শর্করা লাগে 4, আমিষ লাগে 1 আর স্নেহ লাগে 1, মানে 4-1-1। তো এই তথ্যটা রিটেনের শুনে কিন্তু পড়বেন। আবার এই তথ্যটা কিসে কাজে লাগবে? বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা কি তাহলে রিটেনের জন্য এখন এক সেট বই কিনে সাথে রাখবো? এক সেট না, এই সেট আকারে যান কেন? সেট বলতে কি এখন আপনি চিন্তা করেন যে কোন এক প্রকাশনীর সব বই কিনবো, এটা একটা স্টুপিডিটি। সব প্রকাশনীর সব বই ভালো হয় না, বুঝছেন? স্যার এমন এই করে জন্যে কি প্রতিটি সাবজেক্টে আমরা অ্যাপ্লাই করতে পারি? না, প্রতিটা সাবজেক্টে করতে পারবেন না। কারণ ইংলিশে যদি আপনি এখন রিটেন ধরেন, আপনি নিশ্চিতভাবে হতাশ হয়ে পড়বেন। আপনাকে ইংলিশের ক্ষেত্রে আগে ভোকাব বাড়াইতে হবে, তারপরে রেগুলার পেপার টেপার পড়া লাগবে। মানে এই ইংলিশ রিটেনের জন্য প্রস্তুতি নেবেন না, আপনি ম্যাথের পেপার ক্ষেত্রে পত্রিকা পড়বেন। হ্যাঁ, স্যার ম্যাথের স্যার ক্ষেত্রে একটা স্যার কোশ্চেন আছে স্যার, বলেন। মানে ইংলিশে ভোকাবুলারির যে বাংলা অর্থটা ওইটা মানে মনে থাকে না, যে বড় বড় ওয়ার্ড গুলো, মানে আপনি ওইটার যদি জন্য কি ইংলিশে মনে করতে রাখতে হবে? পারেন সমস্যা তো নাই।
স্যার ম্যাথের ক্ষেত্রে কি করব স্যার? আসতেছি রিটেনটা ভাই, আগে নাকি প্রিলিটা আগে? আমি মানে টপিকটা এই জন্যই উঠাইছি, এক এক করে আসি। এখন আপনি বলতে পারেন যে ভাই বিজ্ঞানের জন্য একটা ভালো বইয়ের নাম বলেন। তো ভালো বইয়ের তো অভাব নাই, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তবে সায়েন্স আওয়ার নামে একটা বই আছে, ছোটখাটোর মধ্যে অনেক সাজানো, এবং বিজ্ঞানে কিন্তু অতিরিক্ত লেখা যায় না। যেমন তাই এটা রিটেনের জন্য? রিটেনের জন্য এটা, এটা রিটেনের জন্য, প্রিলির জন্য না। রিটেন নোট করতে করতে দেখবেন, আপনি যদি বিশ্বাস না হয় প্রমাণ করার জন্য আগে একটা অধ্যায় নোট করেন। নোট করার পর আপনাদের টিচার যখন দেখবেন খাদ্য ও পুষ্টি প্রিলি পড়াচ্ছে, তখন দেখবেন ম্যাক্সিমাম তথ্য আপনার জানা। কথা বুঝতে পারছেন? জি স্যার। সায়েন্স আওয়ারও নিতে পারেন, আরেকটা আছে ওরাকল বিজ্ঞান, ওটাও নিতে পারেন। তবে ওরাকল বিজ্ঞানটা অনেক বেশি, এত বড়টা আপনি শেষ করতে কষ্ট হবে। এই জন্য আমার সাজেশন থাকবে এই ছোটখাটোর মধ্যে নেন। বুঝতে পারছেন? ওকে স্যার। ওর মধ্যে বিজ্ঞানও পাবেন, আইসিটিও পাবেন, আর ইলেকট্রিক্যালও পাবেন। মানে টোটাল 100 মার্কের সিলেবাস এই সায়েন্স আওয়ারের মধ্যে আছে। আগে বইটা ছোট ছিল, এখন দিন দিন স্বাস্থ্য বাড়তেছে আর কি। এটা শুধু গেল। স্যার স্যার এবার শুধু রিটেন আলোচনা স্যার? হ্যাঁ, শুধু রিটেনই আছে। স্যার ম্যাথ, ম্যাথ সবার আগে 9-10 এর বই, সবার আগে। বুঝছেন? জি স্যার। এর বেশি লাগবে না। 9-10 এর বইটা মনোযোগ দিয়ে করেন, 2-3 বার করেন, তাও সমস্যা নাই। এবং উদাহরণের অঙ্ক সহ করবেন, শুধু অনুশীলনী না। ওকে? জি স্যার। আচ্ছা, স্যার একটু কথা বলতে পারি স্যার? স্যার অবশ্যই। বুদ্ধির জন্য স্যার যে বইটা নেওয়া হয়েছে স্যার, এই বইটা থেকে ধরেন খাদ্য পুষ্টি ওই টপিকটা আমি ধরে ধরে পড়লাম, মানে যেগুলো নোট করার সেটা নোট করলাম। ওইভাবে পড়লে হবে না, ওই রিটেনটা সহ পড়লেই ভালো হয় আমি স্যার? রিটেনটা সহ কেন বলতেছি, আপনি প্রিলি যদি পড়েন তাহলে অনেক তথ্য আপনার অজানা থাকবে, এবং অনেক কিছু না বুঝে মুখস্থ করবেন। না বুঝে মুখস্থ করলে কিন্তু মনে থাকে না। আপনি যদি কন্টেন্ট সহ মনে রাখেন, বা হচ্ছে জিনিসটা সহ যখন ডিপে যাবেন, তখন আপনি জিনিসগুলো ক্লিয়ার হবে বা ভিজিবল হবে। বুঝতে পারছেন? আপনারা গল্পের আগে পড়বেন, মানে এখনই মুখস্থ করার দরকার নাই। নোট করার সময় 3-4 বার রিডিং দিবেন বা 2-3 বার রিডিং দিবেন, দেখবেন গল্পের আকারে পড়েন, আপনার মনে থাকবে। কিন্তু যদি গল্পের আকারে না পড়েন, যদি তথ্য মুখস্থ করতে যান, আল্লাহর রাস্তায় মানে ব্রেকডাউন হবেন। এরপরে আসেন, সেটা হচ্ছে বিজ্ঞান গেল, ম্যাথ ভোকাবুলারির গেল। জন্য কি কোনো একটা বই আছে নাকি শুধু আপনার হ্যান্ডটা পড়লেই চলো? হ্যাঁ, ভোকাবুলারির জন্য কোনো বই আছে একটা ভালো? ভোকাবুলারির জন্য ভাই যে শীট লেখুক, আমি নিজে বই লিখলেও আমি একটা কথাই বলবো, ওয়ার্ড স্মার্টের উপরে কিছু নাই। একটা বই পাবেন ওয়ার্ড স্মার্ট, এর উপরে কিছু নাই। আমি নিজেও এই বই থেকে পড়ছি, সহজ কথা। এখন পৃথিবী বাংলাদেশের সবগুলো রাইটার মিলেও যদি কোনো একটা বই দাঁড় করায়, তারপরও আমার কাছে ওয়ার্ড স্মার্ট প্রাধান্য পাবে। বাকিটা বুঝে নেন। আচ্ছা স্যার, আপনি এই যে ম্যাথের ক্ষেত্রে 9-10 এর স্যার এই বইয়ের কথা বইটা কি বলেছেন। শুধু ভোকাবুলারির জন্য? জি, শুধু ভোকাবুলারির জন্য। স্যার ম্যাথের ক্ষেত্রে আপনি শুধু 9-10 এর বইয়ের কথা বলছেন। আমার একটা কথা হচ্ছে যে অনেকেই ম্যাথের শর্টকাট টেকনিক শিখায়, মানে বেসিকটা একদমই জানে না, তারপরও শর্টকাট শিখে প্রিলি পাস করে। সেই ক্ষেত্রে কি আগে রিটেনটা বেসিক্যালি পড়া উচিত না স্যার? আচ্ছা তোফাজ্জল ভাই, জি স্যার। প্রিলি আর রিটেনের ম্যাথের তফাৎটা বলেন তো আমাকে। স্যার প্রিলি হচ্ছে স্যার শর্টলি একটা কুইকলি না, অ্যান্সার করে একটা শর্ট না। আপনারা এখানে একটা ভুল কনসেপ্ট থাকে আপনাদের, প্রিলি মানে শর্ট, প্রিলি মানে শর্ট ম্যাথ না। করতেই হবে, প্রিলি অ্যান্সার আর বের করার রিটেনের, করতেই হবে। ভাইরে বলতে দেন, প্রিলি আর রিটেনের ম্যাথের মধ্যে তফাৎটা কোথায় জানেন? জি রিটেনে স্যার। কথাগুলো লিখি, প্রিলিতে কথাগুলো না লিখে ক্যালকুলেশন করি, এই তো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এটা ঠিক। এখন আপনি যদি শর্টকাট শেখেন বেসিক ছাড়া, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যখন রিটেনে যাবেন তখন দেখবেন আপনি শর্টকাট দিয়ে অঙ্ক সলভ করতে পারতেছেন, কিন্তু কথা আপনার আসতেছে না। রাইট রাইট স্যার, জি স্যার। এই ব্যায়ামটা ফলো করেন না। রাইট, ঠিক আছে স্যার, এটাই আপনি বলছি। আগে রিটেনটা শেখেন, যদি বেসিক ক্লিয়ার হয়, ভাই হুম, এই শর্টকাট গুলো কি মানুষ কি জন্ম থেকে পাইছে নাকি করতে করতে বের হইছে? করতে করতে আসছে স্যার। তাহলে আপনি নিজেও রিটেনটা করেন, দেখবেন আপনি নিজেই কিছু শর্টকাট উদ্বোধন করবেন। রাইট স্যার, ওকে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, গেল এটা বিজ্ঞান ম্যাথ। এরপরে হচ্ছে বিজ্ঞান আইসিটি গেল, হ্যাঁ, সাথে ইলেকট্রিক্যালও গেছে, তাহলে ওইখানে হচ্ছে আপনার গেল। আর এখন আসেন ইংরেজির ক্ষেত্রে, ভোকাবুলারির ওয়ার্ড স্মার্টের উপরে কিছু নাই। যদি আমার শিটটা থেকে ভোকাব না পড়ে ওয়ার্ড স্মার্ট থেকে ভোকাব পড়েন, সেটা সবচেয়ে ভালো হবে।
ওয়ার্ড স্মার্টের দুইটা পার্ট আছে, পার্ট 1 আর 2। আগে পার্ট 1টা শেষ করেন। একটা বইয়ের মধ্যে পার্ট 1, 2 পাবেন। সম্ভবত দাম নিবে 150 টাকার মতো। এটার কয়েকটা স্যার এখানে ভার্সন আছে, কতগুলো ওয়ার্ড আছে? সব মিলে ওয়ার্ড আছে 1 আর 2 মিলে 1523টা। এই তো স্যার 1523টার বেশি বাইরে না, কিছু লাগে না। হ্যাঁ, তো খুব বেশি না। শুরু করেন, শুরু করলেই শেষ হয়ে যাবে, কিন্তু শুরুটা আপনারা করেন না। স্যার এটার সাথে কি সিনোনিম অ্যান্টোনিম আছে ওয়ার্ড গুলোর আপনি সাথে? না, এখানে সিনোনিম অ্যান্টোনিম নাই। আরেকটা ভুল আমরা প্রায় করি, সেটা হচ্ছে ওয়ার্ড পড়ার সময় 3-4টা করে সিনোনিম পড়ি, 3-4টা করে অ্যান্টোনিম পড়ি, এভাবে মনে থাকে না। আমি কিন্তু কখনো সিনোনিম অ্যান্টোনিম ধরে পড়ি নাই। আমি কিভাবে পড়ছি, আমি ওয়ার্ড স্মার্ট থেকেই পড়ছি। এখন ধরেন আপনাকে পরীক্ষার হলে একটা ওয়ার্ড দেওয়া হইলো, মূল ওয়ার্ড বলা হইলো এই ওয়ার্ডের সিনোনিম কোনটা। তা আপনি যদি ওয়ার্ডটা সহ 4টা অপশনের অর্থও জানেন, আপনি কি বের করতে পারবেন না কোনটা সমার্থক কোনটা বিপরীতার্থ? জি স্যার। ওই স্যার তো। এতক্ষণে মনের কথা বলছেন স্যার, সিনোনিম অ্যান্টোনিম পড়তে গেলে সব ভুলে যায়, আপনি কিছুই সব মাথায় ভুলে থাকে না। যাবেন। আমি ওই পদ্ধতিতে জীবনেও পড়ি না, আমি কাউকে পড়তে সাজেস্টও করি না। আপনি যদি ওয়ার্ড সহ 4টা অপশনের অর্থ জানেন, আপনার এইটুকু কমন সেন্স আছে যে আপনি কোনটা সমার্থক আর কোনটা বিপরীতার্থক এটা বের করতে পারবেন। বোঝা গেছে? জি স্যার। আর জি ওয়ার্ড স্যার। স্মার্টে কখনোই ওখানে একটা বলা থাকে কি জানেন, ওই বইটা শুরুতেই দেখবেন ওরা বলে এইভাবে, ডোন্ট মেমোরাইজ ওয়ার্ডস, মানে ওয়ার্ড মুখস্থ করেন না। কি বলে জানেন? লার্ন ইট, শেখেন। এখন শেখা আর মুখস্থ করে তফাৎ বোঝেন তো নাকি? যেমন আপনি আরেকটা সেন্স বলি, সেটা হচ্ছে ধরেন আপনাকে বলা হলে কৃপণ। তো কৃপণ শব্দের অর্থ কি? আমি সিনোনিম বলি, পেনিউরিয়াস মানে হচ্ছে কৃপণ, যে একদম টাকা খরচ করতে চায় না। এখন এটার হচ্ছে পেনিউরিয়াস, যে কৃপণ। আচ্ছা, কৃপণ আর মিতব্যয়ী কি দুটো এক জিনিস? না স্যার। কৃপণ মানে কি? যে প্রয়োজনেও খরচ করতেছে না। আর মিতব্যয়ী মানে কি? যে প্রয়োজন হলে খরচ করে, অপ্রয়োজনে খরচ করে না। দুটো কি সেম? না স্যার। কিন্তু বাংলাদেশের সকল বইতে পেনিরিয়াসকে বলা আছে থ্রিফটি। থ্রিফটি মানে তো মিতব্যয়ী রে ভাই, দুটো এক হইলো কেমনে? এখন আমার বাপ মা যদি মিতব্যয়িতা করে, তাহলে কি আমি তারা বলবো যে না তোমরা কিপটা, হইবো এটা? না। না স্যার। আবার ইকোনমিক্যাল মানেও কিন্তু মিতব্যয়ী। ইকোনমিক মানে অর্থনৈতিক, কিন্তু ইকোনমিক্যাল মানে কি? মিতব্যয়ী। মিতব্যয়ী। আবার যদি ফ্রুগাল, ফ্রুগাল মানেও মিতব্যয়ী, তাহলে সব কি সেম? না ভাই, এগুলোর ব্যবহার আছে। এই ব্যবহারগুলো শেখেন। ওয়ার্ড স্মার্টটা আপনাকে সেই হেল্পটা করবে। ওখানে দেখবেন একটা করে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটা দিয়ে বাক্য তৈরি করে দেওয়া আছে, দুইটা 3টা করে। তখন আপনি ইউজটা জানবেন যে কোথায় ইউজ করতে হয়, কোথায় ইউজ করা যায় না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন স্যার আসেন। তাহলে কি বললেন স্যার? সিনোনিম স্যার অ্যান্টোনিম স্যার, এটা না কি বললেন? ওয়ার্ড। আপনি ওয়ার্ড শেখেন, একটা একটা করে ওয়ার্ড শেখেন, দিনে 10টা করে পড়েন। সিনোনিম শিখবো না স্যার? না, সিনোনিম অ্যান্টোনিম আকারে শেখার দরকার নাই। আপনার শুনেন, ওয়ার্ড স্মার্টে 1523টা ওয়ার্ড না? আপনি যদি দিনে 10টা স্যার করেও শেখেন, তাও আপনার লাগতেছে 152.3 দিন। 5 আমি 30 দিয়ে যদি ভাগ দিই, তাহলে সর্বোচ্চ 6 মাস। আপনার বিসিএস 52তম হইতে হইতে আর 1 বছরের উপরে। এই 1523টা ওয়ার্ড পড়েন, যদি কোথাও কোনোদিন আটকান, আমার নামে কুত্তা পালবেন। কি বলবো স্যার স্যার? মানে এই 1523টা পড়ার পরে যদি আপনি কোথাও কোনোদিন ওয়ার্ডে আটকান, আমার নামে কুত্তা পালবেন। ও আচ্ছা, ঠিক আছে। স্যার এখানে কি ডেরিভেটিভ সহকারে আছে না শুধু একটা করে শব্দ আছে? একটা করে শব্দই আছে, এবং সেটাকে সেন্টেন্স। ব্যাখ্যা করার জন্য যতটুকু সহজ ভাষা ব্যবহার করা দরকার সেটা করা আছে, এবং বাক্য সহ বানায় দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে না, ইংলিশ ভার্সনটা বুঝতেছি না, এই ওয়ার্ড স্মার্ট একটা ডুয়েল ভার্সন পাওয়া যায়, মানে ইংলিশ টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা দুটো একসাথে আছে এক ভার্সনে। আপনি চাইলে ওটাও নিতে পারেন, 50-60 টাকা দাম বেশি নিবে। স্যার ওয়ার্ডস্মার্টের এটা পার্ট কয়টা? একটা বইয়ের মধ্যে 2টা পার্ট দেওয়া আছে। আচ্ছা, ডান। ওকে স্যার। স্যার স্যার আপনি বিসিএস যেগুলা এর শিটে দিচ্ছেন রিটেনের বা স্যার বলেন। আপনি যেগুলা শিটে দিচ্ছেন, বিসিএস এর রিটেনের যে ওয়ার্ড গুলো থাকে একজন ওইগুলো তো বলেন। অনেক বড় বড় আর আনকমন হয়। ওরে ভাই, এই আপনার যতগুলো ওয়ার্ড আমি দেখাইছি না একটু আগে আন্ডারলাইন করে, হ্যাঁ, জি স্যার।
সবগুলো ওয়ার্ড আপনি ওয়ার্ড জি স্মার্টে স্যার পাবেন, দেখো। প্রত্যেকটা। ও ঠিক আরে আছে ভাই স্যার। বলেন তো এখন। বলতেছে আপনি যে শীটটা দিছেন হ্যাঁ, বা পরবর্তী যে ওয়ার্ড নিয়ে শীটটা দিবেন, ওখানে স্যার মোটমাট কতগুলো ওয়ার্ড আছে? ভাই মোটামুটি এরকমই হবে, 1500-1600 হবে। মানে আপনার প্রতি আমার সাজেশন থাকবে যে আপনি যদি আমার শিট থেকে ওয়ার্ড নাও পড়েন, বরং আমি খুশি হব আপনি ওয়ার্ড স্মার্ট থেকে পড়েন, ওটা আরো বেশি সমৃদ্ধ। বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে স্যার। আর এখন তো স্যার স্যার অনলাইনের যুগ। আপনি যদি অনলাইনে কোনো লাইব্রেরিতে অর্ডার দেন, আপনার 50, 60, 100 টাকা ডেলিভারি চার্জ নিতে হবে, বাসায় পৌঁছে দিয়ে আসবে। স্যার প্রেস আর আইডিওমেল লাগে কি পড়বো স্যার? যে শিট দিছি। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কিভাবে প্রিপারেশন নিব? ওরে বোন, আগে প্রিলির বেসিক ক্লিয়ার করেন, তারপর ফ্রি হ্যান্ড রাইটিং এ যান। স্যার তাহলে ওয়ার্ড স্মার্ট থেকে শুধু ওয়ার্ড পড়বো, ওয়ার্ড আর বাকি আপনাদের শীট থেকে পড়বো সবকিছু, নাকি স্যার? বাকিগুলো আমার থেকে পড়তে পারেন, ওটার জন্য এনাফ, এতটুকু ভরসা দিতে পারবো। স্যার ওটার ডুয়েল ভার্সনটা নিব ওয়ার্ড স্মার্টের। হ্যাঁ, ডুয়েল ভার্সনটা আপনার যেটা সুবিধা হয় বুঝতে আর কি। বাংলা আসলে লাগবে স্যার, বাংলা স্যার। হুম, আচ্ছা, কি বলতে নিছিলাম এরপরে? স্যার রুলস বলবেন। ও ওকে, তাহলে পড়াশোনা ব্যাক করি নাকি? ওকে স্যার। আচ্ছা, আপনাদের সাথে এই আলোচনাগুলো মনে হইতে পারে যে হচ্ছে আননেসেসারি, না মনে স্যার। না স্যার, এটাই নেসেসারি মনে হচ্ছে। দরকার ছিল স্যার। আপনাদের স্যার সাথে ইংরেজির 18টা লেকচার আছে। হ্যাঁ, 18টা লেকচারে ইংলিশ গ্রামারকে তুলে ধুনা করা যাবে, কিন্তু এই কনসেপ্ট গুলো আপনি আটকে যাবেন। আপনার যদি শুরু থেকেই ধাক্কাটা খান যে হচ্ছে একটা দিক দিয়ে আগাইলেন আরেক দিক দিয়ে হইলো না, তখন হতাশ হয়ে যাবেন, বারবার প্রিলি পাস করবেন কিন্তু রিটেন কোয়ালিফাই করবেন না। এই যে একটা হতাশা, এই হতাশা থেকে অনেক কিছু পিছিয়ে যাবেন আপনারা। এবং এই সময় দেখবেন আপনার প্রিয় মানুষের বিয়ে হয়ে গেছে, আপনার বাপ মার বয়স বেড়ে গেছে, আপনার পড়াশোনার মনে থাকতেছে না, এটা হবে। স্যার আপনি যা লিখতে চাইলেন তা তো লিখলেন না, ম্যাথ বিজ্ঞান আর কি কি লিখতে চাইলেন যে? ও, বাংলা লিখতে বাংলা চাইছি, লিখতে চাইছিলাম বাংলা। এখন বাংলার প্রশ্নগুলো কিরকম আসে সেটা আমি একটু বলি। আগেকার দিনে যেমন 43, 44 বিসিএস এর দিকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এখানে সরকারি বিষয়টা আমার কারণ আছে, তখন তারা গ্রন্থ সমালোচনা নামে একটা কন্টেন্ট আছে। এখানে কি করতে জানেন? দিত যে শেখ মুজিবের কোন একটা গ্রন্থের সমালোচনা করুন, অথবা মুক্তিযুদ্ধ ভিত্তিক কোন একটা গ্রন্থের সমালোচনা করুন, ভাষা আন্দোলন ভিত্তিক কোন একটা গ্রন্থের সমালোচনা করুন, এখানে 15 মার্ক। কিন্তু বর্তমানে গত 3-4 বিসিএস এ কি রকম দেখা যাচ্ছে, ও সাহিত্যিকের নাম উল্লেখ করে দেয়। যেমন 45 বিসিএস এ ছিল সৈয়দ ওয়ালিউল্লাহর যে কোনো একটি প্রবন্ধ গ্রন্থের সমালোচনা করুন, তাহলে দেখেন নাম উল্লেখ করে দিছে না? জি স্যার। এখন কিন্তু আর গতানুগতিক নাই। এই জন্য আপনারা যখন বাংলা পড়বেন, বিশেষ করে যে সাহিত্যিকগুলো আপনারা পড়েন, যেরকম বিশেষ করে পিএসসির যে 11 জন, এটা কিন্তু পিএসসির 11 জন, পাশাপাশি 11 জনের পাশাপাশি দেখবেন কিছু কিছু বাংলাদেশীয় সাহিত্যিক আছে যারা হচ্ছে নাম করা। ফর এক্সাম্পল, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, শওকত আলী, শওকত ওসমান, এইরকম 8-10টা সাহিত্যিক, মানে এই 11 জন আর 8-10 জন, এই টোটাল 20 থেকে 20 জনের মতো সাহিত্যিকের গ্রন্থের, মানে যে কোনো একটা করে গ্রন্থের সমালোচনা করবেন। ঠিক আছে? মানে জি বাংলা স্যার। তো প্রিলির জন্য পড়ছেনই, রিটেনের জন্য ওইভাবে করবেন। এবং বাংলাটা পড়ার সময় অবশ্যই রিটেনের প্রশ্ন দেখে নিবেন যে রিটেনের প্রশ্ন কেমন আসে। যেমন বাক্য শুদ্ধি গুলো কি আপনার প্রিলির জন্য পড়েন না? জি স্যার। এই বাক্য শুদ্ধি কিন্তু রিটেনে আসে। ঠিক আছে, 5টা বাক্য দিবে, দিয়ে বলবে 5টা বাক্য শুদ্ধ করে লিখেন, ওখানে 5 নম্বর। তারপরে দেখবেন যে উপসর্গ। হ্যাঁ, তো উপসর্গ আমরা দেখছি কি, বাংলা উপসর্গ হচ্ছে কয়টা? 21টি স্যার। 21টা, সংস্কৃত 20টা, এরকম। ওখানে রিটেনের প্রশ্ন কি করে, উপসর্গ যোগে শব্দ গঠন করার 5টা নিয়ম লেখেন, বা নতুন শব্দ কিভাবে গঠন করা যায় তার 5টা নিয়ম। যেমন সমাস যোগ করে করা যায়, সন্ধি যোগে করা যায়, প্রত্যয় যোগে করা যায়, উপসর্গ যোগে করা যায়, এগুলো হচ্ছে শব্দ গঠনের নিয়ম। তারপরে বাক্য যখন পড়েন তাহলে বাক্যের শ্রেণী বিভাগ। তো ইংরেজিতে হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ 3টা, বাংলাতেও 3টা, সরল, যৌগিক আর কি, জটিল। জটিল। তখন দেয় বাক্যের শ্রেণী বিভাগ লিখুন এবং কোনটা কি বাক্য তার একটা বা দুটো করে উদাহরণ দিন। এই তো।
এই জন্য রিটার্ন কোশ্চেন আগে দেখবেন, তাহলে একটা ডিপ কনসেপ্ট আসবে আপনার। এগুলো প্র্যাকটিক্যাল সিচুয়েশন। আপনি যদি শুধু বাংলার জন্য প্রিলির দিকে তাকান তাহলে অন্ধের মতো আগাবেন। ওকে ভাই? ওকে স্যার। আপাতত এই ইংলিশ, ইংলিশটা হচ্ছে আগে ভোকাব ক্লিয়ার করেন, তারপর আস্তে আস্তে কি করা লাগে আমি ক্লাসের ফাঁকে ফাঁকে বলবো। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এই শুধু আপনি না, সব স্যারেরাই যেগুলো বিগত সালে আসছে এই প্রশ্নগুলাই আমাদেরকে উদাহরণ দেয়, আবার এগুলাকেই এই গুরুত্বপূর্ণ বলে, কিন্তু কোনগুলা আসবে এইগুলা তো বলেন। আচ্ছা, আমরা আমার যেগুলো যতটুকু পড়ছেন, প্রায়োরিটি দিচ্ছি। যতটুকু আমার সাথে পড়ছেন বা যতটুকু আমার সাথে পড়বেন, জি তো আপনি কখনোই খেয়াল করবেন না যে আমি শুধুমাত্র বিগত বছরের কোশ্চেন নিয়ে আসি। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, জি স্যার। আর জি একটা অন্য টিচারের বিষয় তো আমি জানি না ভাই, কারণ আমি যার ক্লাস করি নাই বা যাদের সাথে আমি মানে বিদ্যাবাড়ি যারা ক্লাস নেই ওরা তো আমার সহকর্মী, তাদের ক্লাস কিন্তু আমি করি নাই, সো আমি জানবো না। তবে আহ ভরসা রাখেন, অন্যদের বিষয়ে স্যার, জানবো না, তবে আমি আমার পক্ষ থেকে ক্লারিফিকেশন দিতে পারবো যে আহ, শেষ পর্যন্ত হতাশ হবেন না, জাস্ট এতটুকু বলতে পারবো। ইনশাআল্লাহ। তাই তো, যতটুকু কেউ কি পড়ছেন, জানে কোশ্চেন কোনটা হবে? টপিক না পড়াবে, কোশ্চেন টপিক অনুযায়ী কোনটা হবে কোশ্চেন হবে। এটা আমার এটা কথা প্রায় বলি, এটা আগেও বলছি, আজও বলতেছি, আমার পড়ানো থেকে কোনো প্রশ্ন কমন পাবেন না। ওকে? কিন্তু মন খারাপ বেসিকটা করলেন? জানতে পারবো স্যার। জি স্যার। আচ্ছা, তবে কোনো প্রশ্ন আপনার কনসেপ্টের বাইরে যাবে না, হুম। বাস, এর বেশি বলতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই তো মেইন স্যার। আমার কনসেপ্ট থাকবে, যেমন মাঝে মাঝে দেখা যায় যে এখানে যদি কেউ থাকে যে আমার সাথে আগে ক্লাস করছে, এরকম কেউ আছেন ক্লাসে? আচ্ছা, না থাকলেও সমস্যা নাই, তাহলে থাকলে একটা সে প্রমাণ দিতে পারতো। যাক, প্রমাণের দরকার নাই, ওটা সময় পাবেন। জি স্যার। ট্রান্সফরমেশন আগাবো আজকে আর? স্যার অনেক রাত হয়ে আজকে গেছে স্যার। স্যার নিয়ম কয়টা আছে গেলেই ভালো দিবে? হয়। নিয়ম তার শেষ সাথে করা যাবে না, নিয়ম শেষ করতে করতে আরো ঘন্টা দেড়েক লাগবে, ওটা আমি মূল ক্লাসেও দেখাইতে পারবো। আচ্ছা, এখানে একটা বিষয় কি জানি বলতে নিছিলাম, দাঁড়ান। স্যার আজকের ক্লাসটাতে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম সেটা স্যার আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে আশা করি স্যার। মানে বাকি বইগুলো পড়াচ্ছে আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার করার স্যার জন্য করার জন্য স্যার। রোল জীবনে অনেক পড়ছি স্যার, কিন্তু কথাগুলো রুল জীবনে আরো নতুন মনে হচ্ছে। সমস্যা। ও, আরেকটা বিষয়, হ্যাঁ, মাত্র বলতে নিছিলাম, সেটা হচ্ছে স- ইয়া হইয়েন না, শুধুমাত্র বিসিএস এর দিকে ফোকাস থাকেন না, একমুখী হইয়েন না। একমুখী হলে যেটা হবে, দেখবেন প্রতি বছর ক্যাডার নন ক্যাডার মিলে চাকরি হয় 3,000 জনের ধরলাম, কিন্তু পরীক্ষা দেয় কি মিনিমাম 3 লাখ না? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি একটু যদি পার্সেন্টেজ করেন তাহলে কত আসে চিন্তা করেন তো। 3 শূন্য 3 শূন্য কাটা 2 শূন্য 2 শূন্য কাটা 3 যদি 1 দিয়ে ভাগ দেয় 0.33% সফল হয়। কি বুঝলেন? হ্যাঁ, সব জি হয়ে স্যার। যাবে, এখন কথা পাশাপাশি হচ্ছে, অন্যান্য কিছু। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে, সমন্বিত প্রিপারেশন, যাতে একটা দিয়ে অনেকগুলা বা সবগুলা কাভার করা যায়। এখন বাংলাদেশের যদি চাকরি সেক্টরটা দেখেন তাহলে দেখবেন কয়েকটা মেইন সেক্টরে বিভক্ত। তার মধ্যে প্রাইমারি সেক্টর, একদম শুরুর সেক্টর হচ্ছে বিসিএস, এরপর একটা সেক্টর আছে ব্যাংক। বিসিএস পড়লে প্রাইমারি নিবন্ধন অটো হয়, এই তো। আরেকটা আছে আইবিএ বেসড। এখন বিসিএস এর মধ্যে বা বিসিএস কেন্দ্রিক যে সিলেবাসটা, এটা কোথায় কোথায় লাগে তার একটা নমুনা আপনাকে দেই, স্যার যেহেতু আমাদের আইবিএটা একটু আসতেছে এক বলবেন এক করে, একটু? এক এক করে আসে। বিসিএস টা আপনার হচ্ছে মানে এটা হচ্ছে পিএসসি কেন্দ্রিক, বিসিএস না বলবো, এটাকে পিএসসি কেন্দ্রিক বলাটা ভালো। পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এর মধ্যে বিসিএস আসে। তারপরে আপনারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেখছেন না, বিআরইবি? জি এই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশ্ন কিন্তু পিএসসি কেন্দ্রিক হয়, এটা অভিজ্ঞতা থেকে বলতেছি, এই তো। জি স্যার। এরপরে হচ্ছে আপনারা যখন ক্যাব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, এটাও কিন্তু পিএসসি কেন্দ্রিক। দেখবেন সব বিসিএস এর কোশ্চেন রিপিট করে তারা, মানে বেশিরভাগ কোশ্চেন পিএসসি কেন্দ্রিক হয়। এখন আসেন ব্যাংকে, ব্যাংক কেন্দ্রিক কোনগুলা? বাংলাদেশ ব্যাংক। এরপরে হচ্ছে
বিভিন্ন ব্যাংকের অফিসার, সিনিয়র অফিসার, ওই জিনিসগুলা। ঠিক আছে, মানে যত ব্যাংক আছে ব্যাংকের গুলো। এখন আইবি এর মধ্যে কি কি ঢুকে দেখেন, এই গত কয়েকদিন আগে একটা বাংলাদেশ ব্যাংকের এডিট পরীক্ষা হইলো, এই তো জি স্যার। এই বাংলাদেশ ব্যাংকের এডিট পরীক্ষা কিন্তু আইবিএ নিছে। তার মানে ব্যাংকের মধ্যেও আইবি এর কিছুটা ধাঁচ আছে। পাশাপাশি এই পিএসসি আর ব্যাংক ব্যতীত বাংলাদেশে যত লুক্রেটিভ জব দেখেন না, সবগুলোর গডফাদার হচ্ছে আইবিএ। কিভাবে? এনএসআই, আইবিএনআই পরীক্ষা। দুদক, এন্টি কারাপশন কমিশন পরীক্ষা আইবিএনআই। সবচেয়ে লুক্রেটিভ জবের মধ্যে পেট্রো বাংলা, এটার পরীক্ষা আইবিএনআই। বেবজা, আইবিএনআই। বেজা, পরীক্ষা আইবিএনআই। এগুলো কিন্তু সবগুলো লুক্রেটিভ জব প্রত্যেকটা, এবং লাক্সারিয়াস জব হিসেবে বিবেচিত হয়। ব্যাংকের চেয়েও এগুলো অনেক বেশি আগায়া। তার কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার ব্যাংকে যেমন ইংলিশে প্রশ্ন করে, আইবিএ তো ইংলিশে প্রশ্ন করে। আইবিও তো ইংলিশে প্রশ্ন করবেই ভাই, স্বাভাবিক, এই তো। এবং পাশাপাশি যত প্রাইভেট ব্যাংক দেখেন বাংলাদেশের, 90% এর পরীক্ষা নেয় হচ্ছে এই আইবিএ। বুঝতে পারছেন? জি স্যার। এখন অন্যান্য সাবজেক্ট গুলো আপনারা নিজের মতো করে করে নেবেন। তার মধ্যে সবচেয়ে বেশি প্যারা দিবে আপনাকে, মানে এই চাকরির যতগুলো প্রশ্ন দেখছেন, অন্যান্য সব সাবজেক্ট সেম থাকে, শুধুমাত্র ভেরিয়েশন দেখা যায় দুটো সাবজেক্টে, তার নাম কি? ইংলিশ আর ম্যাথ। ম্যাথ। আপনি ব্যাংকের সিলেবাসের সাথে বিসিএস সিলেবাসটা মিলায়া দেখবেন। আমি মিলায়া দেখছি জন্যই বললাম। বাংলা, সাধারণ জ্ঞান, আইসিটি মাইসিটি এগুলো সব হচ্ছে ব্যাংকের বিসিএস সিলেবাস দিয়ে হয়ে যায়, কিন্তু দুটো জায়গায় ভেরিয়েশন তৈরি হয়, সেটা হচ্ছে ইংলিশ আর ম্যাথ। এবং আইবিএ যখন প্রশ্ন করবে, আইবিএ কখনোই বাংলায় কঠিন প্রশ্ন করে না, জিকে তে প্রশ্ন কঠিন করে না। আইবিএ আপনাকে দুইটা জায়গায় মারবে, এক ইংলিশ আর দুই কি? ম্যাথ। এখন ইংরেজিতে সেকশন দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভোকাব সেকশন আর একটা হচ্ছে গ্রামার সেকশন। দেখেন ভোকাব সেকশন কিন্তু আমার হাতে নাই, কারণ ভোকাব সেকশন কিন্তু আপনি পড়বেন, তাই তো? আমি জি শুধু স্যার। আপনাকে পদ দেখাই দিব যে আপনি কি কি পড়বেন। এখন আমার হাতে কোনটা? গ্রামার। গ্রামার সেকশন। তো আপনাদের সাথে বেসিক ক্লাস কি হয়েছিল আমার, একদম ওরিয়েন্টেশন ক্লাস 1 ঘন্টার? জি না স্যার। হয় নাই। জি এই স্যার হয়েছিল গ্রামারে, স্যার, তা আমি মনে নাই আমার, ঠিক আছে। গ্রামারটা হয়েছিল স্যার। আপনাকে ওভাবেই সাজাবো যাতে বাংলাদেশের সকল চাকরির পরীক্ষা কাভার করে। এখন আপনি এখানে বিসিএস এর কোর্স করছেন, পরে যখন ব্যাংকে পরীক্ষা দিবেন তখন কি ব্যাংকের জন্য আবার কোর্স করবেন? না স্যার। না। প্রাইমারি যখন পরীক্ষা না দিবেন তাহলে স্যার। প্রাইমারি কোর্স করবেন? এত কোর্স করার টাকাও নাই, সময়ও নাই, এই তো। জি স্যার। আচ্ছা, তাহলে গ্রামারটা আপনাকে ওভাবেই সাজাইতে হবে যাতে সকল চাকরির পরীক্ষায় পারা যায়। এখন আসেন ম্যাথ সেকশনে। ম্যাথ সেকশনে যেটা হবে, বিসিএস এ যখন আপনি দিবেন তখন বীজগণিতের প্রাধান্য বেশি পাবেন, আর যখন অন্যান্য চাকরির পরীক্ষা দিবেন সেখানে প্রাধান্য পাবেন পাটিগণিতের। বুঝতে পারছেন? আইবিএ বি- স্যার। না না না, বিসিএস এ হচ্ছে সব সময় তারা বীজগণিতকে বীজগণিত। প্রাধান্য দেয়, জি কিন্তু স্যার। বিসিএস ব্যতীত অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো ব্যাংক, আইবিএ, ওরা সব পাটিগণিত। সময় পাটিগণিতে প্রাধান্য দেয়। জি স্যার। ঠিক আছে। জি স্যার। এখন এই ম্যাথটা হচ্ছে আপনি আগে যেটা কাজ করবেন, আপনি ভালো বোঝেন কোনটা, বীজগণিত না পাটিগণিত? বীজগণিত স্যার। এটাই বেশি হওয়ার কথা, কিন্তু সারপ্রাইজিংলি আমার একটা ইয়ে হচ্ছে, আমি বীজগণিত পারি না। আমি অনেস্টলি বলতেছি, আমার বীজগণিতের কিচ্ছু মনে থাকে না, কিন্তু পাটিগণিত থেকে আমার জাহান্নাম থেকে প্রশ্ন দেন, আমি সলভ করব। অ্যারিথমেটিক্স। মানে আমার পাটিগণিত ভাল লাগে, বীজগণিত আমার ফর্মুলা মনে থাকে না, বীজগণিত সব ফর্মুলা ভিত্তিক। আমারও পাটিগণিত ভালো লাগে, তো যাই পড়ে হোক, শান্তি পাই। আপনি বীজগণিতের জন্য বীজগণিত পাটিগণিত যেই হন না কেন, আপনি প্রাইমারি কাজ কি 9-10 বই আগে করবেন। ওকে স্যার। এরপরে যদি আপনার সময় হয়, মানে এই 9-10 বই শেষ করার পর, আশা করি অনেকের যারা প্রাইভেট টিউশনই করেন তাদের 9-10 বইটা খুব ভালো মনে করা থাকে, ঠিক আছে? অথবা জি 9-10 স্যার। বই আপনাদের না স্যার। জানার সমস্যা নেই। স্যার 9-10 এ শুধু সাধারণ গণিত বই উচ্চতা সহ। শুধু সাধারণ গণিতটা করেন, যারা এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য হায়ার ম্যাথটা কঠিন হবে। আর যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় বা আপনি হায়ার ম্যাথ বোঝেন, তাহলে ভাই তো সোনায় সোহাগা। হ্যাঁ, মানে যদি হায়ার ম্যাথ পারেন তাহলে ভালো। তাও ওই পলি আপু, আচ্ছা, 9-10 বই আগে শেষ করবেন, তারপরে
যদি আপনি ওই অন্যান্য চাকরির পরীক্ষার দিকে যাইতেছেন আইবিএ ভিত্তিক বা হচ্ছে ব্যাংক ভিত্তিক, তাহলে আপনি যে কোনো একটা বই নিতে পারেন। তার আমি কয়েকটা অপশন দিয়ে দিই আপনাকে। আগারওয়ালের একটা বই আছে, এটা হচ্ছে সব বইয়ের দাদা ঠাকুর, আগারওয়াল, কিন্তু আপনি শেষ করতে পারবেন না। গরম, আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে অনেক বড়। আপনি নিতে পারেন খায়রুলস বেসিক ম্যাথ, বা সরি খায়রুলস অ্যাডভান্স ম্যাথ। কিন্তু খায়রুলস অ্যাডভান্স ম্যাথটা কেন জানি আমার ভাল লাগে না, আবার অনেকের খুব ভাল লাগে। এখন এটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে। আমার ভাল লাগে না কি কারণে, কারণ আমি আগারওয়াল করছি, ওই যে আইবিএর প্রিপারেশন নেওয়ার জন্য আগারওয়াল করছি। অথবা জাফর ইকবাল আনসারের একটা বই আছে, জাফর ইকবাল আনসারের একটা ম্যাথ বই আছে, দেখবেন ব্যাংক ম্যাথ এমসিকিউ, এইটাও নিতে পারেন। কথা বুঝছেন? জি স্যার। এখন তিনটার যেটা ভাল লাগে। আগারওয়ালটা যদি আপনার হাতে অফুরন্ত সময় থাকে বা আপনি যদি আইবি এর প্রিপারেশন নিতে চান, তাহলে আগারওয়ালের দিকে হাঁটতে পারেন। কিন্তু ওটা অনেক বেশি হবে, শেষ করতে পারবেন কিনা আমি জানি না, কারণ আমিও শেষ করতে পারি নাই অনেকদিন সময় নিয়েও। তো আপনি এক্সপেক্ট করবো যে ওইটা অদ্ভুত যাওয়া সম্ভব হবে না। আপনি এই খায়রুলস অ্যাডভান্স ম্যাথ অথবা জাফর ইকবাল আনসারের বইটা নিতে পারেন, যার যেটা ভাল লাগে। স্যার এই এখন মুহূর্তে আর স্যার ককটেল বইটা স্যার আছে সাথে। কোনটা? ম্যাথ ককটেল স্যার। ম্যাথ ককটেল, হ্যাঁ ম্যাথ ককটেল, এটা আশরাফুল ভাই তো। জি স্যার। আচ্ছা, আশরাফুল ভাইয়ের সাথে আমরা ইউসিসি তে একসাথে ক্লাস নিছি, ওনাকে আমি খুব ভালো করে চিনি। ককটেল বইটা খুবই ভালো, কিন্তু ওটাও অনেক বেশি দেওয়া। আমি হতাশ করব না, ওইটার মধ্যে আবার ম্যাথ, তারপরে হায়ার ম্যাথ সব একসাথে দেওয়া না আপু? স্যার মানে ধরেন আপনি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ নামে একটা অধ্যায় আছে, সেখানে 9 10 ম্যাথ গুলো নিয়ে আসছে, আবার হায়ার ম্যাথ গুলো নিয়ে আসছে। আপনি যদি ওটাও শেষ করেন তাহলে আরো ভালো। রিটেনের গুলাও দিয়ে দিচ্ছে একসাথে। না, রিটেনের বই আলাদা, ককটেল রিটেন আলাদা আছে। তারপরেও কিছু দেওয়া থাকলে থাকতে পারে। স্যার স্যার প্রাইমারির জন্য স্যার স্যার বিসিএস এর সিলেবাসই হবে স্যার, তাই না? বিসিএস সিলেবাস পড়েন, প্রাইমারিতে কিছু না পড়লেও সমস্যা নেই। মানে প্রাইমারি আপনি শুনুন, আপনি প্রিপারেশন নেবেন বিসিএস এর, প্রাইমারি দেখবেন অটো হবে। ইনশাআল্লাহ স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার কোনো প্রশ্ন আছে আরো থাকলে বলেন। স্যার ইংলিশে ওয়ার্ড মিনিং এর বইটার নাম নাকি বললেন, আপনি বলেন। ওয়ার্ড স্মার্ট। ওয়ার্ড স্মার্ট। স্যার আইবিএ আর বিসিএস এর মধ্যে একটু কম্বিনেশন করে প্রিপারেশন একটু কিছু বলবেন স্যার, মানে। ওই যে আপনাকে তো দেখাই দিলাম, জি স্যার। গ্রামার নিয়ে আমার উপর ছাড়েন। আচ্ছা আচ্ছা। ভোকাবুলারি আপনাকে পড়তেই হবে, ভোকাবুলারি আপনি আইবি স্ট্যান্ডার্ডই পড়বেন। যেমন কারণ বিসিএস রিটেনের ভোকাবুলারি কি সহজ মনে হলো আপনার কাছে? না স্যার। না, ওটা বরং আইবি এর চেয়েও আরো টাফ। এই জন্য আপনি ভোকাবুলারি সবগুলোই পড়বেন, মানে টোটালটা পড়বেন, ওয়ার্ড স্মার্ট থেকে পড়তে থাকেন, গ্রামার আমার উপর ছাড়েন। ওকে চিন্তা স্যার। করেন, এটা আমার চিন্তা। ম্যাথের জন্য আগে 9 10 বইটা অথবা ওই যে ককটেল বই শেষ করতে পারেন, কারণ ওর মধ্যে সবই দেওয়া আছে। অথবা পরেরটা এই যে আগারওয়াল, এগুলো দেখতে পারেন। এই হচ্ছে প্ল্যান, আর কিছু নাই, বাকি ওকে সবকিছু সেম। জি স্যার। অন্ধকার থেকে আলোর পথ দেখাইছেন স্যার আজকে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার ইংলিশ ডিপার্টমেন্টের লিটারেচার নিয়ে, আমি তো ইংলিশ ডিপার্টমেন্টে আছি, প্রফেশনাল ইয়াতে কিভাবে প্রিপারেশন নেব? আমি লিটারেচার নিয়ে খুব একটা ভালো সাজেশন দিতে পারবো না। হ্যাঁ, দুইটা একটা ক্লাসে দেখা হলে হইতে পারে। লিটারেচারের জন্য আপনার ক্লাস লেকচার বিদ্যালয়ে ফলো করেন, অথবা আপনি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট স্টুডেন্ট, আপনি নিশ্চয়ই জানবেন লিটারেচারে কোন বইগুলো ভালো কোন বইগুলো খারাপ, তাই তো? আমি রিটেনের কথা বলতেছি স্যার। রিটেনে তো লিটারেচার আসি না, সাবজেক্টিভের কথা বলতেছেন? জি স্যার। ভাই সাবজেক্টিভে সবচেয়ে ভালো সাজেশন দিতে পারবে কি আমি বলি আপনাকে, আপনার সিনিয়ররা যারা বিসিএস দিছে। আমার কাছ থেকে সাজেশন নিলে উল্টা ধরা খাবেন, কারণ আমি ইংলিশ ডিপার্টমেন্টের না। বুঝছেন? জি স্যার। স্যার লিটারেচারের জন্য অন্য টিচার থাকবে স্যার, আপনি না তো স্যার নাকি? না, আরেকজন থাকবে। আমি আপনার সত্য কথা বলি, আমার কিন্তু ডিপার্টমেন্ট ইংলিশ না, আমার পড়াশোনা হচ্ছে ইকোনমিক্সে। আর এরপরে হচ্ছে আমি পড়ছি হচ্ছে আইবিএ থেকে, আইবিএ থেকে এমবিএ 62 ইনটেক, ঢাকা ইউনিভার্সিটি। এই হচ্ছে আমার কোয়ালিফিকেশন। বুঝছেন? জি স্যার। স্যার আমাদের ফার্স্ট লিটারেচার মনে হয় আপনারই দিছে, রুটিনে আমার আপনার নাম সাথেই রাখছে। হবে, আপনাদের সাথে কিছু বেসিক ধারণা তো আমার আছে।
আপনাদের সাথে শেয়ার করে করে আমিও শিখবো, আপনারাও শিখবেন। কিন্তু মূল লিটারেচারের ক্লাস নেবে হচ্ছে আমাদের লিটারেচারের বস জাহিদ সজল স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, আমি গ্রামারে আমার যেখান থেকে প্রশ্ন করেন আমি আসি আপনাদের সাথে, সমস্যা নেই। লিটারেচার নিয়ে আমি খুব একটা ভালো ধারণা আপনাকে দিতে পারবো না। ওকে, ওকে স্যার। আবার মন খারাপ করেন না যে নিজে ইংলিশে পড়েন আবার ইংলিশ পড়াইতে আসছে। স্যার আজকে কি আমাদের বেসিক ক্লাস শেষ হয়ে গেল নাকি? না, আরেকটা আছে গ্রামারের স্যার। গ্রামারের। তো ভাই মূল ক্লাস শুরু হবে, গ্রামারের বেসিক ক্লাস শেষ, এখন মূল ক্লাস। স্যার আপনার ক্লাস করতে আর আপনার ভালো লাগে স্যার? লিটারেচারের বেসিক ক্লাস স্যার। ওটা আমি নিব, সমস্যা নেই। কোনো প্রশ্ন আছে কারো আর? না হুম, স্যার। আচ্ছা, তাহলে ভালো থাকেন আর আপনারা পড়েন ভালো করে, শুধুমাত্র একদিকে ফোকাস রাখেন না, বারবার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। ঠিক আছে? একটা জি স্যার। রিজিকের ব্যবস্থা দ্রুত হোক আপনাদের। আমিন।